তো একটু আমি তোমাদের ক্লাসগুলো নিয়ে একটু দ্রুত আগায় নিতে চাচ্ছি, ঠিক আছে? কারণ দিক থেকে যদি আমরা 1 মাস সময় কম পেয়ে যাই তাহলে সমস্যা। আমরা চেষ্টা করব অন্তত যাতে নভেম্বরের মধ্যেই আমরা একটু শেষ করে ফেলতে পারি। এই জন্য একটু 2-1টা ক্লাস একটু এদিক ওদিক বেশি করে নিয়ে নিব, নিয়ে তোমাদের একটু আগায় নিব। আচ্ছা, তো আমরা যেহেতু পড়ছি লিরিক্যাল ব্যালান্স, আমরা কত দূর পর্যন্ত পড়েছিলাম গতদিন? 115 পেজ। 115 স্যার পেজ। 5টা পড়েছিলেন প্যারাগ্রাফ। হ্যাঁ, 5টা প্যারা আমরা পড়েছিলাম। আচ্ছা, 5 নম্বর পর্যন্ত। এবং এই 5 নম্বরে অনেক কিছু আছে যেটা আমি তোমাদের বলেছিলাম একটু ভালো করে দেখে নিতে। তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা পাচ্ছি, তিনি চুজ করেছেন কেমন ইনসিডেন্ট? বলো, ইনসিডেন্ট এবং সিচুয়েশন কোন জায়গা থেকে চুজ করেছেন? হাই সোসাইটি নাকি কমন? রুরাল এরিয়া। কমন লাইফ, তাই তো? এবং এবং ল্যাঙ্গুয়েজটা কেমন? ল্যাঙ্গুয়েজ কমন ল্যাঙ্গুয়েজ, পিপল ল্যাঙ্গুয়েজ। দেখো, ল্যাঙ্গুয়েজ কেমন? রিয়েলি ইউজড বাই মেন। এবং এগুলো ব্যবহার করার মাধ্যমে তিনি ওগুলোকে আরো আকর্ষণীয় করে তুলতে চেয়েছেন। কিসের মাধ্যমে বলো? কিসের মাধ্যমে তিনি ওগুলোকে আকর্ষণীয় করে করে তুলেছেন? ইনসিডেন্ট গুলো কমন, ল্যাঙ্গুয়েজ কমন, কিন্তু এগুলোকে আকর্ষণীয় করার জন্য তিনি কি করেছেন? কি মিশিয়েছেন বলো এর সাথে? নেচার। না না, আপনার দেখো সুন্দর একটা কথা আছে, আমি তো সেগুলো বলতে যাচ্ছি। ভিউ 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 না, আরে কথা তুমি এগুলো পড়োনি। পড়ছো কেউ? কেউ পড়োনি? পড়ছো? স্যার পড়ছি তো। তা কই সঠিক কথা তো বলতে পারছো? আমি এটা বারবার ফোকাস করেছি কতদিনকে। প্রাইমারি লস ইমাজিনেশন। স্যার কালারিং অফ ইমাজিনেশন, টু থ্রো ওভার দেম আ সার্টেন কালারিং অফ ইমাজিনেশন। হ্যাঁ, হোয়ার বাই, যে ইমাজিনেশনের কালারিং এর মাধ্যমে অর্ডিনারি থিংস শুড বি প্রেজেন্টেড টু দ্য মাইন্ড ইন অ্যান আনইউজুয়াল অ্যাসপেক্ট। হ্যাঁ, তাহলে ইউজুয়াল জিনিসগুলোকে ইমাজিনেশনের কালারিং দিয়ে এমন ভাবে প্রেজেন্ট করব মানুষের কাছে এগুলো আনন্যাচারাল মনে হবে, আনইউজুয়াল মনে হবে। যদিও আমি চয়েস করেছি কমন লাইফ থেকে ইনসিডেন্ট, সিচুয়েশন, ল্যাঙ্গুয়েজ, কিন্তু ইমাজিনেশনের কালারিং দিব, এমন ভাবে দিব যাতে অর্ডিনারি জিনিসও আনইউজুয়াল মনে হয়। এই কথা বুঝতে পারছো? এইগুলো বারবার পড়ে বিষয়গুলো কাঁচা ব্রিফ কোর্সে মানুষ ধরতে পারবো না কোথা থেকে কি বলা হচ্ছে। নিজের মতো করে না, টেক্সটে যেটা বলা হচ্ছে সেগুলো খেয়াল করবা। অনেকে দেখি নিজের মতো করে আনসার লেখে, টেক্সটের সাথে রিলেটেড হতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আমরা একটু এবার পড়ি 6 নম্বর থেকে। বলছে, I cannot however be insensible to the present outcry against the triviality and meanness both of thought and language. বলছে অবশ্য আমি এখনো ইনসেন্সিবল নয়, মানে এমনটা না যে আমি এখনো বিষয়গুলোকে ফিল করি নাই। কোন বিষয় নিয়ে? টু দ্য প্রেজেন্ট আউটক্রাই এগেইনস্ট দ্য ট্রিভিয়ালিটি অ্যান্ড মিননেস বোথ অফ থট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। বলছে বর্তমান পোয়েট্রি লিখতে গিয়ে থট এবং ল্যাঙ্গুয়েজের যে ট্রিভিয়ালিটি অ্যান্ড মিননেস, এই দুটো ওয়ার্ডের মানে কি? ট্রিভিয়ালিটি মানে কি? ট্রিভিয়াল মানে কি? তুচ্ছ নাকি? মানে এখন যে তুচ্ছ তাচ্ছিল্য বিষয়গুলো নিয়ে মানুষ কবিতা লেখে, সেইগুলো নিয়ে মানুষের যে এখন আউটক্রাই রয়েছে, আউটক্রাই মানে বুঝো? মানে একটা বাংলা মিনিং করো তো, এটা আসলে কি বলতে চেয়েছেন উনি? একজন বলো দেখি, এই সেন্টেন্সটা দিয়ে, এইটুকু দিয়ে কি বলতে চাইলো? কে বলতে পারবা? স্যার কোনো কিছুর বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করা, আউটক্রাই। হ্যাঁ, আউটক্রাই মানে কি? কোনো কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করা, ঠিক আছে তো? বা হচ্ছে কোনো কিছু ভালো না বাসার জন্য যে ঘৃণা প্রদর্শন করা, এইগুলো। তা কিসের বিরুদ্ধে তারা আউটক্রাই করছে? যে এখন বর্তমানে মানুষ কিছু বিষয় নিয়ে আউটক্রাই করছে, বুঝলাম। তা কিসে কি বিষয় নিয়ে? ট্রিভিয়ালিটি এন্ড মিননেস। হ্যাঁ, কিসের কিসের ট্রিভিয়ালিটি? তুচ্ছ বিষয় নিয়ে। তুচ্ছ বিষয় নিয়ে না, কোনো কিছুর তুচ্ছতা নেই, সেই বিষয়টা কি? ট্রিভিয়ালিটি এবং মিননেস কিসের?
কবিতার থট অফ ল্যাঙ্গুয়েজ, থট অফ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, বোথ থট অফ ল্যাঙ্গুয়েজ, তাই তো, মানে থট এবং ল্যাঙ্গুয়েজ উভয়ের যে ট্রিভিয়ালিটি এবং মিননেস, মানে এখনকার কবিরা যে চিন্তা দিয়ে কবিতা লিখতেছে আর যে ভাষা দিয়ে কবিতা লিখতেছে এইগুলো হচ্ছে খুবই নিচু মানের, ঠিক আছে। তার নিচু মানের হওয়ার কারণে বর্তমান লোকজন এগুলোকে পছন্দ করছে না। তাই বলছে এটা আমি এখন বলছে কবি কি এই বিষয়ে সতর্ক আছে, কবি এখন বর্তমানে এই বিষয়গুলো জানে যে এখনকার কবিরা ভাষা বা চিন্তার দিক থেকে খুবই নিচু মানের, আর এই নিচু মানের বিষয়টা নিয়ে বর্তমান মানুষ এগুলো নিয়ে খুবই ঘৃণা প্রদর্শন করছে বা আউটক্রাই করছে। তো এটা জানি, এবং হুইচ সাম অফ মাই কন্টেম্পোরারিজ হ্যাভ অকেশনালি ইন্ট্রোডিউস ইনটু দেয়ার মেট্রিক্যাল কম্পোজিশন, এবং এই কথাটা যে ট্রিভিয়ালিটি এবং মিননেস নিয়ে, থট এবং ল্যাঙ্গুয়েজের ট্রিভিয়ালিটি এবং মিননেস নিয়ে যে মানুষজন ঘৃণা প্রদর্শন করছে, এই কথাটা আমার অনেক কন্টেম্পোরারি মানে কি, কন্টেম্পোরারি মানে কি, সাথে অন্যান্য রাইটাররা, হ্যাঁ, সমসাময়িক, তারই সময়ের সমসাময়িক রাইটাররা তাদের মেট্রিক্যাল কম্পোজিশনে এই বিষয়টাকে ইন্ট্রোডিউস করেছে, অকেশনালি ইন্ট্রোডিউস করেছে, মানে তারা মাঝে মাঝেই তাদের রাইটিং এর ভিতরে এই বিষয়টা ইঙ্গিত দিয়েছে যে এখনকার কবিরা তাদের ওয়ার্ড, ল্যাঙ্গুয়েজ, থটে খুব উঁচু মানের না, খুবই মিন এবং খুবই ট্রিভিয়াল। এবং বলছে অ্যান্ড আই অ্যাকনলেজ দ্যাট দিস ডিফেক্ট, এবং আমি এটাও স্বীকার করে নিচ্ছি যে দিস ডিফেক্ট হোয়ার ইট এক্সিস্ট, যে যে জায়গায় এই ডিফেক্টটা এখনো আছে, ইজ মোর ডিজনারেবল টু দ্য রাইটার্স ওন ক্যারেক্টার দ্যান ফলস রিফাইনমেন্ট অর আরবিটারি ইনোভেশন। তাই বলছে এই যে ব্যাপারটা যে মানুষজন বুঝতে পারছে যে এই মানুষের থট এবং ল্যাঙ্গুয়েজ গুলো ট্রিভিয়াল, এবং অবশ্যই যদি ট্রিভিয়াল হয় তাহলে যে লিখেছে ওই লেখাগুলো, তাহলে তাদের কাছে ওটা কেমন, বলো কেমন হবে এটা, যে মানুষ যদি বুঝে ফেলে যে তার কথাবার্তা শব্দগুলো হচ্ছে ট্রিভিয়াল, চিন্তা ভাবনাগুলো ট্রিভিয়াল, এই জন্য মানুষ সেগুলোকে ঘৃণা করছে। এখন মানুষ যখন ঘৃণা করছে তখন রাইটারের কাছে কেমন লাগবে, এটা সম্মানজনক লাগবে, অসম্মানজনক। হ্যাঁ, তাই বলছি ইজ মোর ডিজারেবল টু দ্য রাইটার্স ওন ক্যারেক্টার দ্যান ফলস রিফাইনমেন্ট এন্ড আরবিটারি ইনোভেশন। হ্যাঁ, তিনি যে ফলস রিফাইনমেন্ট দিয়ে, হ্যাঁ, খুব সুন্দর করে রং চং মাখিয়ে, হ্যাঁ, যে একটা লেখা লিখেছেন, তাই তো, এটা যতটুকু না ফলস হয়েছে তার থেকে তার নিজের চরিত্রের ব্যাপারটার জন্য তার আরো বেশি খারাপ লাগবে যে মানুষজন আমাকে তাহলে ঘৃণা করতেছে। এই বিষয়টা রাইটার জানেন। দো আই শুড কন্টেন্ট এট দ্য সেম টাইম দ্যাট ইট ইজ ফার লেস পার্নিশাস ইন দ্য সাম অফ ইটস কনসিকুয়েন্সেস, পার্নিশাস মানে ক্ষতিকর, এবং আলটিমেটলি কবি বুঝতে পেরেছেন যে কি আই শুড কন্টেন্ট এট দ্য সেম টাইম, বলছে একই সময় আমাকে এটা বলতেই হবে যে যদি এরকমটা হয় যে লোকজন বা রিডারেরা একজন রাইটারের থট এবং ল্যাঙ্গুয়েজ গুলো মিন নাকি হাই এটা বুঝতে পারার পর মানুষজন যখন তাদের বিচার বোধটাকে প্রয়োগ করবে তখন সেটা যে কতখানি পার্নিশাস বা ক্ষতিকর হবে, তাহলে সেটা সেই সম্পর্কে কবি যদিও জানেন। তাহলে দো আই শুড কন্টেন্ট এট দ্য সেম টাইম দ্যাট ইট ইজ ফার লেস পার্নিশাস ইন দ্য সাম অফ ইটস কনসিকুয়েন্স। তাহলে অতএব যেহেতু রিডারেরা বুঝতে পারে যে কোনটা ভালো কোনটা মন্দ, অতএব সেই ক্ষেত্রে ভান করার কোনো সুযোগ নেই, আছে কি বলো? তাহলে ভান করে চাকচিক্য দিয়ে মিটার টিটার দিয়ে তুমি এখন ওই হাটি মাটিন টিম লিখে দিবার, রিডারেরা পড়ে ফেলবে, এটা মনে করা কি ঠিক হবে বলো? অতএব তুমি কবিতা লিখলেই তোমার একটা মিটার টিটার থাকলেই তোমার কবি হয়ে যাওয়া, অতএব এটা ভাবার কোনো কারণ নেই, এটা তিনি বলতে চাচ্ছেন। অতএব from such verses the poems in these volumes will be found distinguished at least by one mark of difference। তাই বলছে আমি যে কবিতাগুলো লিখছি, অতএব আমার কবিতাগুলোর মানে এই ভলিউমে যে ভলিউমের কবিতাগুলো আমি বলতেছি এইগুলোর মধ্যে একটা জিনিস মানুষজন ডিস্টিংগুইশ করতে পারবে, মানে কি বর্তমান যে রাইটিং গুলো আছে অন্যান্য রাইটারদের রাইটিং থেকে আমার রাইটিং গুলো বা কবিতাগুলো একটু ডিস্টিংগুইশ হবে, ভিন্ন হবে, অন্তত একটা মার্ক অফ ডিফারেন্স দিয়ে। সেটা কি বলো? দ্যাট ইচ অফ দেম হ্যাজ আ ওর্থি পারপাস। তাহলে অন্যান্য রাইটারদের রাইটিং এর ভিতরে তেমন কোনো পারপাস নেই, তারা শুধুমাত্র রং সং মাখিয়ে ছন্দ টন্দ মিলিয়ে কবিতা লেখে। কিন্তু কবি বলতেছে কি যে তার কবিতাগুলো অন্তত একটা বিষয় দিয়ে অন্য কবিদের থেকে আলাদা হবে। সেটা কি বলো? কোন দিকে? হ্যাঁ, যে তার প্রত্যেকটা কবিতার একটা আলাদা আলাদা পারপাস আছে। টেস্ট হয়ে গেছে ইচ অফ দেম। ইচ অফ দেম মানে হচ্ছে প্রত্যেকটা কবিতা, দেম মানে কবিতা এখানে, আর ইচ অফ দেম মানে প্রত্যেকটা কবিতার একটা আলাদা
পারপাস আছে। অন্তত এইটা যখন রিডাররা বুঝতে পারবে তখন তারা বুঝতে পারবে যে আমার কবিতাগুলো এত কি নাই বলো ট্রিভিয়াল বা মিন নয়। যদিও আমার ল্যাঙ্গুয়েজটা আমি কমন জায়গা থেকে নিয়েছি, টপিকগুলো কমন ইনসিডেন্ট বা ঘটনাগুলো আমি কমন লাইফ থেকে নিয়েছি, তারপরেও এত মিন বা ট্রিভিয়াল হবে না, কারণ একটা পারপাস আমি প্রত্যেকটা কবিতার ভিতরে যুক্ত করেছি। নট দ্যাট আই অলওয়েজ বিগ্যান টু রাইট উইথ আ ডিস্টিংক্ট পারপাস ফর্মালি কনসিপ্ট। আবার সবসময় যে এমনটা তা নয় যে আমি যখনই লেখা শুরু করি কোনো না কোনো ফর্মাল পারপাস থাকে, ব্যাপারটা এরকম না। বাট হ্যাবিটস অফ মেডিটেশন হ্যাভ, I trust, so prompted and regulated my feeling that my description of such objects are strongly excited. Those feelings will be found to carry along with them a purpose. দেখো সেন্টেন্সগুলো একটু সমস্যা, যে আসলে এগুলো পড়িয়ে দেওয়া যায় না। হ্যাঁ, এই থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে এসে কিছু কিছু বিষয় যেগুলো পড়িয়ে বুঝিয়ে দেওয়া কঠিন যতক্ষণ না তুমি নিজে পড়তেছো, কারণ এই পুরো সেন্টেন্স এত বড় বড় সেন্টেন্স ভেঙে ভেঙে মিনিং করে দেওয়াটা এত সহজ বলো? তার সাথে কি লিঙ্ক, মানে তোমাদেরই এর ভিতরে ঢুকে পড়তে হবে। আর যদি ঢুকে এগুলো পড়তে পারো তাহলে তোমার ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ হবে, আর যদি না পড়ো তাহলে কিন্তু ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হবে না, কারণ এখানে প্রচুর পরিমাণে কমপ্লেক্স সেন্টেন্স, প্রচুর পরিমাণে এদিক ওদিক লাগানো সেন্টেন্সগুলো। ঠিক আছে, তা নিজেরা কি একটু পড়ার চেষ্টা করো তো, নাকি আমি যতটুকু পড়া দিই ততটুকু শেষ, আর কষ্ট করে পড়তে চাও না? বলো, একটু কি পড়াটা করো? স্যার আপনি পড়ালে মাঝে মাঝে বুঝি যে ওই সেন্টেন্সের এই লাইনের সাথে লিঙ্ক ওই লাইনের আছে, নিজে পড়তে গেলে বুঝি যে কিভাবে একটা লাইনের ভিতরে আরেকটা ঢুকে গেল, তারপরে আবার পড়ে পড়ে তারপরে বুঝতে হয় যে লিঙ্ক কিভাবে করছে। তুমি প্র্যাকটিস না করে না বোঝো তাহলে তো তোমার এই ডেভেলপমেন্টটা আসবে কখনো? বলো। না স্যার, আসলে কঠিন লিঙ্ক করা একটা। আমাদের অসুবিধা তো এই জায়গায় যে আমরা অনার্স মাস্টার শেষ করে ফেলছি, কিন্তু আমাদের ভিতরে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা হচ্ছে না, কারণ প্র্যাকটিসটা করি না আমরা। আচ্ছা, যাই হোক, তাই বলছে যে বলছে কি যে প্রত্যেকটা কবিতা একটা পারপাস আছে, তাই বলে কবি আর বলতেছে যে আমি যখনই লিখি তখনই যে পারপাস দিয়ে লিখি তা না, কিন্তু এটা হচ্ছে কি আমার হ্যাবিট হয়ে গেছে, এটা একটা হ্যাবিটস অফ মেডিটেশন। হ্যাঁ, এটা হয়ে গেছে কি হ্যাবিট অফ মেডিটেশন। আই ট্রাস্ট, আমার মনে হয়, সো প্রম্পটেড এন্ড রেগুলেটেড মাই ফিলিং, মানে আমি আমার মেডিটেশন করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে সেটা আমাকে কি কি করে, হ্যাভ প্রম্পটেড এন্ড রেগুলেটেড মাই ফিলিং, যেগুলো আমার ফিলিংগুলোকে সৃষ্টি করে এবং রেগুলেট করে। এবং সে কারণেই যখন আমি লিখি তখন আমার ডেসক্রিপশনগুলো অফ সাচ অবজেক্টস, হ্যাঁ, আমি যে অবজেক্টগুলো নিয়ে ডেসক্রাইব করি সেইগুলো স্ট্রংলি এক্সাইট দোজ ফিলিং, তখন ওই অবজেক্টগুলোই আমি যখন বর্ণনা করছি তখন ওই ফিলিং নিয়ে বর্ণনা করছি যে ফিলিংগুলো আমার এই মেডিটেশনের মাধ্যমে এসেছে, এবং সেগুলো কি করে, উইল বি ফাউন্ড টু ক্যারি অ্যালং উইথ দেম আ পারপাস। আর ওই ফিলিংগুলো যখন আমি লিখি, তাই তো ওই অবজেক্টগুলোকে বর্ণনা করতে গিয়ে যে ফিলিং আমি দিই তখন এই ফিলিং এর মধ্যেই কি থাকে বলো, এক একটা করে পারপাস থাকে। তার মানে কি এখানে বলতে যাচ্ছেন যে আমি যে পারপাস দিব বলে লিখি তা না, মানে ফর্মালি আগে পারপাসটাকে কনসিভ করেছি, ভেবেছি, তারপরে যে আমি কবিতা লিখতেছি তা না, বরং আমার লিখতে লিখতেই তো আমার চিন্তা ভাবনাগুলো এমন একটা কনক্রিট অবস্থানে চলে আসে যে অটোমেটিক আমার লেখার ভিতর থেকে একটা পারপাস তৈরি হয়ে যায়। ঠিক আছে, তাই বলছি দেখো, ইফ দিস অপিনিয়ন বি এরোনাস, তাহলে আমার এই অপিনিয়নটা যদি কারো কাছে ভুল বলে মনে হয়, আই ক্যান হ্যাভ লিটল রাইট টু দ্য নেম অফ আ পয়েট। তাহলে দেখো বলছে কি যে ইফ দিস অপিনিয়ন বি এরোনাস আই ক্যান হ্যাভ লিটল রাইট টু দ্য নেম অফ আ পয়েট, তাহলে আমি অন্তত কখনো আমি নিজেকে কি বলবো না, বলো, কবি বলবো না, পয়েট বলবো। পয়েট বলার কোনো অধিকারই আমার নেই। দেখো, আই ক্যান হ্যাভ লিটল রাইট, রাইট মানে অধিকার, টু দ্য নেম অফ আ পয়েট। ঠিক আছে তো? অতএব আমি যদি ভুল বলে থাকি, আমার কথাগুলো যদি ভুল হয়, তাহলে আমি কবি নামের যোগ্যই হব না। ঠিক আছে, এরকম ভাবে তিনি বলছেন। অতএব এবার তিনি কবিতার সংজ্ঞা দিচ্ছেন, দেখো এই জায়গায়, হ্যাঁ, যে ফর অল গুড পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং। এই যে তিনি বলছেন না যে মেডিটেশনের মাধ্যমে আমার ফিলিং রেগুলেট হয়, প্রম্পটেড হয়, এবং সেই ফিলিংগুলো দিয়ে যখন আমি কোনো অবজেক্টকে বর্ণনা করি তখন অটোমেটিক সেই ফিলিংগুলোর মাধ্যমে একটা পারপাস তৈরি হয়ে যায়। তার মানে তিনি নির্ভর করতেছেন পুরো ফিলিং এর উপরে, তিনি নির্ভর করতেছেন না যুক্তি দিয়ে কবিতা লেখা। তিনি মনে করতেছেন যে আমার ফিলিংগুলো যখন নিজে থেকেই একটা পারপাস তৈরি করে দিবে সেটাই হবে সবচেয়ে উপযুক্ত পারপাস, কারণ সেটাকে সে আমাকে লিড করতেছে যে এই বিষয়টা তুলে ধরো।
আমি ভাবছি না, আমি মেডিটেট করছি না, আমি কনসিভ করছি না, বরং আমি অটোমেটিক এই জিনিসটা দিয়ে লিড হচ্ছি। অতএব তার মতে ফর অল গুড পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং, নাকি? এটা হচ্ছে কি পাওয়ারফুল ফিলিং এর একটা ওভারফ্লো। তাহলে এই সংখ্যাটা মনে রাখবা, ঠিক আছে? তো বোঝা গেল কি হয় কম্পিউটারে। স্যার এবং তিনি কি কি বলছেন, এত অসুবিধা তৈরি হচ্ছে দিন দিন, অদ্ভুত লাগতেছে। একসময় একরকম ছিল, এখন সারাক্ষণ হয়ে যাচ্ছে। And though this be true, আর যদিও যদি এটা সত্যি হয়, points to which any value can be attached, তাহলে যে পয়েমগুলোতে কোনো ভ্যালু অ্যাটাচ করা যায়, মানে কোনো মূল্য যদি দেওয়া যায়, were never produced on any variety of subject by a man who, being possessed of more than usual organic sensibility, had also thought long and deeply. তাই বুঝে দেখো, যদি এরকম কবিতা, মানে আমার কথা যদি সত্যি হয় যে কবিতা মানেই হচ্ছে পাওয়ারফুল ফিলিং এর একটা স্পন্টেনিয়াস ওভারফ্লো, এটা যদি সত্যিই হয়, তাহলে যদি এমন কোনো পয়েম লেখা হয় যে পয়েমে কিছু ভ্যালু দেওয়া যেতে পারে, তাহলে বুঝে নিতে হবে যে ওই পয়েমগুলো প্রডিউস করা হয়েছে কোনো ভ্যারাইটি অফ সাবজেক্ট নিয়ে শুধু না, বরং দেখো were never produced on any variety of subject rather but by a man, বরং এটা সাবজেক্টের উপর ডিপেন্ড করছে না, এটা টপিকের উপর ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে কার উপর? একটা মানুষের উপর ডিপেন্ড করছে, যে মানুষটা এমন কিছু অর্গানিক সেন্সিবিলিটি তার আছে যার কারণে সে গভীরভাবে চিন্তা করতে পারে এবং ডিপলি ফিল করতে পারে। এই কারণে এই জাতীয় কবিতা লেখা সম্ভব হয়েছে। তিনি যে অনেক সাবজেক্ট নিয়ে লিখছেন, অনেক বিষয় নিয়ে লিখছেন, এই কারণেই তার কবিতাগুলো ভালো হচ্ছে তা না, বরং কবিতাটা পুরো নির্ভর করছে একজন ব্যক্তির উপর বা একজন পোয়েটের উপর বা একজন রাইটারের উপর, যে ডিপলি কি করতে পারে বলো, থিঙ্ক করতে পারে, নাকি? এবং দীর্ঘক্ষণ ধরে থিঙ্ক করতে পারে। আর এই থিঙ্ক করার অর্গানিক সেন্সিবিলিটি তার আছে, আর আছে বলে তিনি এই জাতীয় কবিতা লিখতে পারেন। কি কথা বোঝা গেল? তাহলে কবিতা কোত্থেকে আসে? অবজেক্ট থেকে আসে, যে তুমি যে বিষয় বর্ণনা করতে তার উপর নির্ভর করে, নাকি একজন কবির উপর নির্ভর করে? বলো কোনটা? কবির উপর, যে কবি কোন ফিলিং এর মাধ্যমে বর্ণনা করছেন এর উপর নির্ভর করে। দেখো সেন্টেন্স গুলো অনেক বড় বড় এবং মানে আমার বোঝাতেই কষ্ট হচ্ছে, আমি আসলে বোঝাতে পারছি কিনা তোমাদেরকে সেন্টেন্সের মিনিং গুলো। এটা পড়াতে গিয়ে খুব জটিল লাগে আমার কাছে, মানে খুব কষ্ট হয় যে আমি তোমাদের বোঝাতে পারছি কিনা, আমি নিজেই বুঝি, মাঝে মাঝে বুঝি না, ঠিক আছে, যে ফুল মিনিংটা আমি আনতে পারছি কিনা। খুব প্রেশার লাগে আমার কাছে এটা পড়াতে গেলে, বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো তো নাকি বলো? জি স্যার, বুঝেছি। স্যার এখনো অবধি বুঝতে পারছি। আচ্ছা, না বুঝলে একটু বলবা, বললাম না আমার নিজেরই প্রেশার লাগে যে আমি কি নিজে আমি পড়ে বুঝতেছি, তোমাদেরকে আমি বোঝাবো সেই জিনিসটা খুব জটিল লাগে আমার কাছে। কারণ সেন্টেন্স গুলো ছোট ছোট না তো, বিশাল বিশাল সেন্টেন্স একসাথে সবগুলো জড়িয়ে পেঁচিয়ে বলে দিয়েছে, অতএব কোনটাকে ভেঙে ভেঙে কোন দিকে কি বলতে হবে এটা খুবই অস্বস্তি লাগে আমার কাছে পড়াতে গেলে। যাই হোক, তাই বলছে ফর আওয়ার কন্টিনিউড ইনফ্লাক্স অফ ফিলিংস আর মডিফাইড অ্যান্ড ডিরেক্টেড বাই আওয়ার থটস। অতএব এই যে প্রচুর ইনফ্লাক্স মানে কি, প্রচুর যে ফিলিং যেগুলো আমাদের ভিতরে মডিফাইড হয় বা ডিরেক্টেড হয়, কিসের মাধ্যমে হয় এগুলো বলো তো? হ্যাঁ, চিন্তা দ্বারা, বাই আওয়ার থট, আমাদের চিন্তার দ্বারা হয়। কারণ আমরা কি করে সম্ভব? কারণ আমরা দীর্ঘক্ষণ ধরে এমন ডিপলি চিন্তা করতে পারি। তাহলে এমন কিছু ব্যক্তি বা হচ্ছে আমাদের রাইটার থাকেন যারা দীর্ঘক্ষণ সময় ধরে লং এন্ড ডিপলি দেখো কি করতে পারে, থট করতে পারে। হ্যাঁ, এবং এই থটের ভিতর থেকে এই ফিলিং গুলো মডিফাইড হয় এবং ডিরেক্টেড হয় একটা নির্দিষ্ট দিকে। হুইচ আর ইনডিড দ্য রিপ্রেজেন্টেটিভ অফ অল আওয়ার পাস্ট ফিলিংস। আর এই যে মডিফাইড হচ্ছে, যে ফিলিং গুলো তৈরি করছি, এই ফিলিং গুলো কি ফিউচারের ফিলিং নাকি পাস্ট ফিলিং বলো? পাস্ট ফিলিং। ঠিক কয়েকটা কবিতার কথা ভাবো, আমরা যে কবিতাগুলো এ পর্যন্ত পড়েছি সেকেন্ড ইয়ার পর্যন্ত, যে কয়টা কবিতা পড়েছি সেটা তুমি আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড বলো, টিনটার্ন অ্যাবে বলো, ওড টু ইমর্টালিটি বলো, ওই লুসি পোয়েমে যেটা আছে সেটা বলো, সবগুলোই কি ফিউচারের না অতীতের ফিলিং গুলো বর্ণনা করছে? পাস্ট থট ছিল কবির, হ্যাঁ অতীতের, তাই না? সব পাস্ট ফিলিং গুলোকে তিনি ডিপলি থট করার মাধ্যমে কি করছেন, রিপ্রেজেন্ট করছেন এই বিষয়গুলো। এবং হচ্ছে
and as by contemplating the relation of this general representative to each other, এবং বলছে by contemplating the relation of this general representative to each other, তাহলে general representative কোনটা? এইটা, the representative of all past feelings, এবং এই past feeling গুলোর মধ্যে কোন ধরনের রিলেশন আছে সেগুলোকে তিনি কন্টেমপ্লেট করা, মানে কি গভীরভাবে চিন্তা করা। ওয়ার্ডগুলো খুব মানে কি বলা, একদম খুব বড় বড় এবং খুব মানে কি অন্য ধরনের মিনিং, ঠিক আছে? তো এগুলো এই জন্য একটু বুঝতে, কন্টেমপ্লেট তিনি হঠাৎ করে শুধু থিঙ্ক বলেননি, বলছে কন্টেমপ্লেট করা মানে কি ডিপলি থিঙ্ক করা, ঠিক আছে? তাহলে বাই কন্টেমপ্লেটিং দ্য রিলেশন অফ দিস জেনারেল রিপ্রেজেন্টেটিভ টু ইচ আদার উই ডিসকভার হোয়াট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট টু মেন। আর তখনই যখন আমরা কন্টেমপ্লেট করি তখনই আমরা বুঝতে পারি, ডিসকভার করতে পারি যে আসলেই মানুষের কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, যে হোয়াট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট টু মেন। And so by the repetition and continuance of this act our feelings will be connected with important subjects. দেখো একটা সেন্টেন্স কোথা থেকে শুরু হয়েছে বলো, এখনো কিন্তু চলছে, কোথা থেকে শুরু হয়েছে বলো তো? এই জায়গা থেকে, হ্যাঁ দেখো এখান থেকে শুরু হয়েছে এবং সেন্টেন্সটা চলবে কত দূর? দেখো এই পর্যন্ত। হ্যাঁ, তো এটা কি একসাথে একবারে পড়ে আবার মিনিং করা সম্ভব বলো তো? না স্যার, পড়তে শুরু না স্যার। অর্থাৎ পড়তে পড়তে তোমাকে বুঝতে হবে যে কি বলতে যাচ্ছেন উনি। এবং বললাম তো যে এই এসেটার যে থট গুলোকে তিনি যেভাবে রিপ্রেজেন্ট করেছেন, মানে তিনি যেন একটা বক্তৃতা দিচ্ছেন কোথাও, হ্যাঁ এরকম একটা বিষয়। এই জন্য দাড়ি কমা গুলো খুব কম আছে, একদম শেষের দিকে তিনি ইয়া করেছেন এবং বড় বড় সেন্টেন্স। বললাম তো আমারই জটিল লাগে এই জিনিসটা বোঝাতে, মানে নিজে বোঝা যাবে কিন্তু অন্যকে বোঝাতে গেলে আমি কোথা থেকে কোন মিনিংটা কখন নিয়ে এসে বোঝাবো, এই জায়গাটা খুব জটিল একটা প্রশ্ন। এই জন্য বলছে যে তাহলে আবার দেখো আমাকে বারবার ফিরে যেতে হচ্ছে, তোমাকে আমি লিঙ্ক করতে পারছি কিনা, যে এই কথার সাথে ওই কথাটা দিতে পারছি কিনা। তাই বলছে যে যখন আমরা কি করছি, যে আমাদের থটের মাধ্যমে আমাদের ফিলিং গুলো যখন কন্টিনিউয়াসলি আমাদের বের হচ্ছে, চিন্তা ভাবনা গুলো তৈরি হচ্ছে, তখনই এই চিন্তা ভাবনার মাধ্যম দিয়ে আমরা করছি কি, আমাদের পাস্ট ফিলিং গুলোকে রিপ্রেজেন্ট করছি। আর এই রিপ্রেজেন্ট গুলোকে যখন আমরা দেখো, আবার পিডিএফ এরও একটা সমস্যা হয়ে গেছে, মাঝে মাঝে আউট হয়ে যাচ্ছে, সবকিছু মিলে একটা ঝামেলা লাগতেছে আমার। And by contemplating the relation of this general representative to each other we discover what is really important, মানে ওই যে চিন্তা ভাবনাগুলো, অতীতের যে চিন্তা ভাবনাগুলো আমরা করছি তাই তো, এবং ওই ফিলিং গুলোর মধ্যে যেটা রিলেশন তৈরি করছি, ওই রিলেশন গুলোকে আমরা যখন ভাবছি তখনই আমরা বুঝতে পারছি আসলে মানুষের জীবনে কি প্রয়োজন ছিল আর কি প্রয়োজন না, কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট না। কিসের মাধ্যমে? সো বাই দ্য রিপিটেশন এন্ড কন্টিনিউয়াস অফ দিস অ্যাক্ট। কিসের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না? কিসের মাধ্যমে? কারণ ওই একটাকে আমরা বারবার রিপিট করতেছি এবং কন্টিনিউয়াসলি ওই জিনিসটা করতেছি। এই করার মাধ্যমে আওয়ার ফিলিংস উইল বি কানেক্টেড উইথ ইম্পর্টেন্ট সাবজেক্ট। তার মানে ব্যাপারটা ঠিক এরকম, যেমন আমরা অনেকটা ওই যে ইয়া বুঝো, ঘি তৈরি করা বুঝো, দুধ থেকে ঘি তৈরি করা, ঘি তৈরি করা কেমন করে, ওইটাকে মানে মোটামুটি কি কি করে, জাল দেয় নাকি, বা শর্ট তোলে, শর্টটা নিয়ে যে প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কি একবারে হয় নাকি অনেকবার এই প্রক্রিয়াটা করতে হয়, কাজটা করতে হয়? অনেকবার করতে হয় সময় নিয়ে। তো ওইরকম ভাবে এই একটা মানে এই কাজটা, এই যে চিন্তা করা, চিন্তার মাধ্যমে ফিলিং আসা, ফিলিং গুলোর মাধ্যমে একটা রিলেশন তৈরি করা, এই কাজটা যখন রিপিটেশন এবং কন্টিনিউয়াসলি এটা করতে থাকবো তখন আমাদের ফিলিং গুলোই হয়ে যাবে কি ওই ইম্পর্টেন্ট সাবজেক্টের সাথে কানেক্টেড হয়ে যাবে। আর কানেক্টেড হওয়ার পরেই বাড়তি মানে যেটা অপ্রয়োজনীয় বিষয় সেটা বাদ হয়ে যাবে এবং অবশেষে আমরা আমাদের জিস্ট এলিমেন্টটা পেয়ে যাবো। তাই বলছে দেখো টিল অ্যাট লেন্থ, মানে এই কাজটা ততক্ষণ পর্যন্ত চলবে। দেখো বলছে সো বাই দ্য রিপিটেশন এন্ড কন্টিনিউয়াস অফ দিস অ্যাক্ট টিল অ্যাট লেন্থ, মানে অবশেষ সেই পর্যন্ত, ইফ উই বি অরিজিনালি পজেসড অফ মাস সেন্সিবিলিটি সাচ হ্যাবিটস অফ মাইন্ড উইল বি প্রডিউসড। দেখো তাই বলছি কি, যদি এটা আবার সম্ভব কখন, যদি আমাদের মধ্যে ওই ধরনের সেন্সিবিলিটি পজেস করি, মানে আমাদের ভিতরে থাকে। যদি না থাকে তাহলে যতই আমরা চিন্তা করি আমাদের ওইভাবে আসবে না। তাই বলছে ইফ উই অরিজিনালি পজেসড অফ মাস সেন্সিবিলিটি সাচ হ্যাবিটস অফ মাইন্ড উইল বি প্রডিউস দ্যাট, দেখো দ্যাট বাই এটা ওটা দিয়ে মানে পুরো ছেড়াবেড়া করে ফেলছে পুরো। এটা দেখো একটা মূল সেন্টেন্সের ভিতরে কত কিছু ঢুকে ফেলছেন উনি। হ্যাঁ, তিনি ওটা বোঝাতে গিয়ে একটা জিনিস বুঝিয়ে ফেলতেছেন। দেখো আমাদের মূল সেন্টেন্সটাকে আসলে কোথায় সেটা আমাদের একটু দেখতে হবে। দেখো এই জায়গা থেকে সো বাই এটুকু বাড়তি ঢুকানো হয়েছে। তার বলছে আওয়ার ফিলিংস উইল বি কানেক্টেড, এইটুকু। তাই বলছে হোয়াট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট টু মেন, দেখো উই ডিসকভার হোয়াট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট টু মেন ইফ উই বি অরিজিনালি পজেসড মাস অফ সেন্সিবিলিটি। দেখো এখানে খেয়াল করো
কখন আমরা বুঝতে পারবো যে হোয়াট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট? যদি ইফ উই be originally possessed by mass sensibility, such habits of mind will be produced that আবার দেখো by blind এটা বাদ দিয়ে that we shall describe objects and utter sentiment, দেখো আবার of such a nature, আবার বাদ দিয়ে এটা ঢুকাইছে, এগুলো বাদ দিয়ে এইখানে আবার একটা দেশ আসছে যে we shall describe objects and utter sentiment that the understanding of the reader must necessarily be in some degree enlightened and his affection strengthened and purified. ওই কথার ভিতরে কথা ঢুকায় সেন্টেন্সগুলোকে অনেক অনেক বেশি পাস লাগাই ফেলছেন, যেগুলো মানে যদি নিজে থেকে না পড়া হয় বোঝা নিয়ে খুব মুশকিল। তাহলে এখান থেকে আমরা একটু দেখি, আমারই মাথা ঘুরতেছে, আমি আসলে তোমাদের বোঝাতে পারছি কিনা এই জায়গায়। তাহলে কি বলছে এই পর্যন্ত? আওয়ার ফিলিং উইল বি কানেক্টেড উইথ ইম্পর্টেন্ট সাবজেক্টস, কতক্ষণ পর? টিল অ্যাট লেন্থ, মানে সেই পর্যন্ত যখন আমরা কি করব, যে বাই অবজার্ভিং ব্লাইন্ডলি অ্যান্ড মেকানিক্যালি দ্য ইম্পালস অফ দোজ হ্যাবিটস, আমাদের ওই যে মেডিটেট করার যে হ্যাবিটটা আছে, ওই হ্যাবিটটাকে যখন আমরা অবে করবো, কেন অবে করবো? ব্লাইন্ডলি অ্যান্ড মেকানিক্যালি, কোনো রিজন দিয়ে না, ঠিক আছে? তো যখন আমরা ওই যে চিন্তা করার কাজটা, হ্যাঁ, লং যে থিঙ্কিং কাজটা, ওইটাকে যখন আমরা ব্লাইন্ডলি এবং মেকানিক্যালি করতে থাকবো, তখন ওখান থেকে আমাদের কিছু ইম্পালসিভ ফিলিং তৈরি হবে। কি করতে গিয়ে? ওই যে অবজেক্টগুলো আমি ডিসক্রাইব করবো, সেই অবজেক্টগুলো ডিসক্রাইব করতে গিয়ে, এবং নেচারের যে সেন্টিমেন্টগুলো আছে সেগুলোকে ডিসক্রাইব করতে গিয়ে। দেখো বলছে উই শ্যাল ডেসক্রাইব অবজেক্টস এন্ড আটার মানে কি? আটার মানে আটার হচ্ছে বলা, উচ্চারণ, বলা, তাই তো? আটার সেন্টিমেন্টস অফ সাচ আ নেচার এন্ড ইন সাচ কানেকশন উইথ ইচ আদার, মানে সেই আমার নেচারের, তাই তো, সেই প্রকৃতির, এবং সেই প্রকৃতির যে অবজেক্টগুলো আছে সেগুলোর ভিতরে যে কানেকশন আছে সেইগুলোকে যখন আমি ডেসক্রাইব করতে পারবো এবং বলতে পারবো, তখনই হবে কি? দ্যাট দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য রিডার মাস্ট নেসেসারিলি বি ইন সাম ডিগ্রি এনলাইটেড, তখনই একজন রিডারের আন্ডারস্ট্যান্ডিংটা এনলাইটেড হবে। মানে আমি যে বিষয়গুলোকে কানেক্টেড করে নিয়ে এসে বলতে পারলাম এবং রিডার সেটাকে পড়ে বুঝলো, তখনই রিডার আসলে আমি কি বলতে চেয়েছি সেটা তিনি এনলাইটমেন্টে বুঝতে পারেন, এবং তখনই হবে কি? হিজ অ্যাফেকশন স্ট্রেংথেন এন্ড পিউরিফাইড। আর তখনই ওই অবজেক্টগুলোর প্রতি, যে অবজেক্টগুলো আমি ডেসক্রাইব করেছি অনেক বেশি আবেগ দিয়ে, তাই তো, অনেক বেশি সেন্সিবিলিটি দিয়ে আমি যে বিষয়গুলোকে বর্ণনা করেছি, সেই বিষয়গুলোর প্রতি তার একটা অ্যাফেকশন তৈরি হবে, স্ট্রেংথেন, অ্যাফেকশনটা শক্তিশালী হবে, এবং তার অ্যাফেকশনটা পিউরিফাইড হবে। যে আসলেই এই বিষয়টার প্রতি আমাদের যে অ্যাফেকশন আগে ছিল তার থেকে অ্যাফেকশনটা এখন বেশি স্ট্রং হয়েছে এবং অনেক বেশি পিওর হয়েছে, মানে এই অ্যাফেকশনের মধ্যে কোনো ঘাটতি নেই। যেমনটা আমরা বলছি কি, যে যখন আমরা টিনটন অ্যাবি পড়েছি তখন তিনি প্রকৃতির বিভিন্ন এলিমেন্টগুলোকে বর্ণনা করেছেন, তাই তো, এবং তিনি তার কয়েকটা স্টেজ দেখিয়েছেন, তাই না? তিনি তার আলোচনার ভিতরে কয়েকটা স্টেজ দেখিয়েছেন, এক এক স্টেজে তিনি এক একভাবে বিষয়গুলোকে বর্ণনা করেছেন। তাহলে এই বর্ণনাগুলো কি তিনি যখন ওইগুলো করেছেন তখন করেছেন, নাকি কবিতাটা তিনি পরে লিখছেন? বলো তো। লিখছেন। ওই যে বলছেন ওল্ড বয়হুড ডেজ, ম্যানহুড, ফিলোসফিক্যাল এজ, তার প্রত্যেকটা এজ কি তিনি লিখে রাখছিলেন ওইগুলো? বলো। না স্যার। তার এজগুলো পার হয়ে গেছে, এখন এসে তিনি ওই আগের পিছনের কথাগুলো ভাবছেন। তার পিছনের কথাগুলো যখন তিনি ভাবছেন, তখন এই ভাবনার ভিতরে কি এক ধরনের কানেকশন তিনি দেওয়ার চেষ্টা করেছেন, ঠিক আছে তো? সূর্য, গাছ, তারপর পানি, পাখি, হ্যাঁ, সব প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে তিনি কি করার চেষ্টা করছেন? একটা ওই যে বলছেন যে একটা স্পিরিট তিনি দেখতে পাচ্ছেন, ওখানে যেন প্রকৃতি যেন আলাদা কিছু না, প্রকৃতির প্রত্যেকটা এলিমেন্ট যেন একটার সাথে আরেকটা কি রিলেটেড, এবং কম্বাইন্ড ওয়েতে নেচার একটা সত্তা হিসাবে কবির কাছে কাজ করছে। তা যখন এই রিডারেরা এগুলো পড়ছেন, সে ওয়ার্ড টু ইমর্টালিটি যখন আমরা পড়েছি, বা টিনটন অ্যাবি যখন পড়েছি, তখন আমাদের ভিতরে ওরকম একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল হয়তো বা তৈরি হয়েছে। এখন ওই আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা তৈরি করতে হলে কবির যেমন ওই যে সেন্সিবিলিটি ছিল, তাহলে আমাদেরও তো ওরকম একটা সেন্সিবিলিটি থাকতে হবে। তাছাড়া এই কবিতা পড়ে কি আমরা কি বুঝবো কিছু? বলো। না স্যার। কবি যে পর্যায়ে চিন্তা করতে পারছেন, কবি যে পর্যায়ে সেন্স দিয়ে ভাবতে পেরেছেন, আমরা যখন পড়বো আমাদের যদি সেই পর্যায়ে সেন্সটা থাকে, তাহলেই হয়তোবা আমরা ওগুলোকে আজ করতে পারবো, তার আগ পর্যন্ত না।
তাই বলছে যে হ্যাঁ, যে কানেকশনটা যে কবি তৈরি করাচ্ছেন, এই কানেকশনটা যখন আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা রিডারের কাছে আসবে, তখনই রিডার মাস্ট নেসেসারিলি বি ইন সাম ডিগ্রি এনলাইটেন্ড। তখন দেখো ইন সাম ডিগ্রি, আবার ফুলি না বলছে, হ্যাঁ ফুলি যে তিনি বুঝতে পারবেন, এনলাইটেন্ড হবেন বিষয়গুলো সম্পর্কে, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা লাভ করবেন তিনি, তা না, কিছুটা হয়তো তিনি এনলাইটেন্ড হবেন। আর যখন তার এবং যখন তিনি এনলাইটেন্ড হলেন মানে কি, যখন তিনি বুঝতে শিখলেন, তখনই ওই জিনিসগুলোর প্রতি তার অ্যাফেকশনটা আরো বেশি শক্তিশালী হবে, প্রকৃতির প্রতি তার একটা আবেগ তৈরি হবে। তাছাড়া প্রকৃতির প্রতি মানুষের আবেগ এত সহজ না, প্রকৃতিকে আমরা স্বাভাবিকভাবে নিতে পারি না। কবি যেমন ভাবে গ্রহণ করছেন ওইভাবে কি আমরা নিতে পারি বলো? প্রকৃতি কি এত সোজা আমাদের কাছে? কবি যেভাবে বলছেন ওইভাবে সত্তা দিয়ে কবির, তারপর হচ্ছে প্রকৃতির যে ফিলিং দিয়ে, প্রকৃতির যে একটা মানে কি বলবো হিলিং পাওয়ার, কত কিছু তিনি বলেছেন হ্যাঁ নেচারকে, ওইগুলো কিন্তু আমরা এত সহজে এনলাইটেন্ড হতে পারবো না। এনলাইটেন্ড মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে পজিটিভ একটা ফিলিং তৈরি করা, হ্যাঁ এইটা। তো যাই হোক, দেখো একটা বিশাল একটা সেন্টেন্স এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, সবকিছু মিলে এখানে তাহলে মূল যে ব্যাপারটা আসলো সেটা হলো কি, দীর্ঘ চিন্তা করে তো একটা স্পন্টেনিয়াস ফিলিং তৈরি করা, সেই ফিলিংটার মাধ্যম দিয়ে একটা অবজেক্টকে বা প্রকৃতির অবজেক্টগুলোকে কানেক্টেডলি ডিসকাস করতে পারা, এবং ডিসকাস করার মাধ্যমে রিডারের সামনে উপস্থাপন করা, এবং আলটিমেটলি রিডার যখন ওইটা পড়ে কবির ওই লেভেলে চলে যাবে, তখনই তিনি যে অবজেক্টটা আমাদের কাছে খুব ইউজুয়াল লাগতেছে সেটাকে তখন আনইউজুয়ালি রিডারের কাছে উপস্থাপিত হবে, আর তখন ওই অবজেক্টটার প্রতি তার একটা ভালো লাগা তৈরি হবে, মানে অ্যাফেকশনটা তৈরি হবে। তার আগ পর্যন্ত না। কি কথা বুঝতে পেরেছো? আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে পুরো, আমি শুধু ভাবতেছি যে কি বোঝাচ্ছি আর কি বুঝতেছি। এর আগে বাকিগুলো তাও স্যার ভালো ছিল। হ্যাঁ না বললাম তো, সেন্টেন্সগুলো অনেক দেখছো আগের তিন ছিল স্যার, কানেক্টেড, একটার সাথে আরেকটা এমন ভাবে জড়িয়ে পেঁচিয়ে বলা, হ্যাঁ এটা যদি ওই হয় তো ওই হবে, সেই হবে, এরকম করে বলা, হ্যাঁ কথাগুলো ইট দ্যাট দোস, মানে প্রচুর পরিমাণে প্রোনাউন দ্যাট উইট ইত্যাদি ব্যবহার করে এটা থেকে ওটা, ওটা থেকে, মানে একটা কানেকশন বুঝতে আমাকে প্রথম দিকে চলে যেতে হবে, গিয়ে ওখান থেকে কানেকশন নিয়ে এখানে এসে বর্ণনা করতে হবে, হ্যাঁ এই জন্য ধীরে পড়তে হবে এবং নিজে থেকে একটু ডিপলি বসে বসে পড়তে হবে কার সাথে কার লিঙ্ক। ইট হ্যাজ বিন সেড দ্যাট ইচ অফ দিস পোয়েমস হ্যাজ আ পারপাস, অতএব লোকেও এটা বলছে যে আমার প্রত্যেকটা পোয়েমেরই কি আছে, একটা পারপাস আছে। Another circumstance must be mentioned which distinguishes these poems from the popular poetry of the day. হ্যাঁ দেখো আরেকটা বিষয় বলতে মেনশন করা দরকার, বলছে another circumstances, সেটা অবশ্যই মেনশন করতে হবে যে বিষয়টা আমার এই কবিতাগুলোকে আমাদের বর্তমান সময়ের অন্যান্য পপুলার পয়েম থেকে আলাদা করেছে, ডিস্টিংশন আলাদা করতে পেরেছে। সেটা কি দেখো আরেকটা সার্কামস্টেন্স, সেটা হলো কি ইট ইজ দিস দ্যাট, দেখো ইট ইজ দিস দ্যাট মানে কি, এটা হলো সেটা যে, এরকম মিনিংটা, ইট ইজ দিস দ্যাট যেটা হলো যে দ্য ফিলিংস দেয়ার ইন ডেভেলপড, তার মানে যে ফিলিংটা ওই কবিতার ভিতরে ডেভেলপড হবে সেটা করবে কি, গিভ ইম্পর্টেন্স টু দ্য অ্যাকশন অ্যান্ড সিচুয়েশন, সেটা আবার ঘুরে যে অ্যাকশন বা সিচুয়েশনকে আমি ডেসক্রাইব করব সেটাকে ইম্পর্টেন্ট করে তুলবে রিডারের কাছে, and not the action or situation to the feeling। তার মানে অ্যাকশন বা সিচুয়েশন ফিলিংকে ইম্পর্টেন্ট করবে না, বরং ফিলিংই অ্যাকশন বা সিচুয়েশনকে ইম্পর্টেন্ট করে তুলবে। বুঝতে পেরেছো? যে তুমি যে কাজটা করতেছো বা যে জিনিসটা বর্ণনা করতেছো সেটাই যে তোমার ফিলিংকে ইম্পর্টেন্ট করে তুলবে তা না, বরং তোমার ফিলিং ওই অ্যাকশন বা সিচুয়েশনকে মানে ইম্পর্টেন্ট করে তুলবে। মানে তুমি দেখতেছো এটা গোলাপ ফুল, তাহলে গোলাপ ফুল কি তোমার ফিলিংকে বর্ণনা করবে, নাকি তোমার ফিলিং তোমার গোলাপ ফুলকে বর্ণনা করবে? কে কার উপর আরোপ করবে ইফেক্টটা বলো? আমার ফিলিং গোলাপ ফুলকে বর্ণনা করবে। তার মানে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে কি অবজেক্টকে না, গুরুত্ব দেওয়া হচ্ছে ফিলিংকে, তাই তো? ওই ডিপলি থিংকিং করার মাধ্যমে যে কন্টিনিউয়াস যে ইনফ্লাক্স অফ ফিলিং আসবে, ওই ফিলিংটাই বরং একটা অবজেক্টকে আকর্ষণীয় করে তুলে ধরবে। এটাই হচ্ছে আমার কবিতার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে জিনিসটা ওই সময়ের অন্যান্য কবিদের ক্ষেত্রে হয় না। হকারি বুঝতে পারছো কিভাবে করতেছেন উনি ওনার প্রতি, যে আমার ওষুধ খাইলে নাকি দীর্ঘ জীবন লাভ করবা, বুঝতে পারছো? অন্যদের খাইলে পারে হবে না, আমার কবিতা খাইলে পারে তোমার ভিতরে এই জিনিসগুলো তৈরি হবে। তার মানে কি এখানে তিনি ফিলিংকে গুরুত্ব, ওই যে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং, অথবা এই কন্টিনিউয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং মতো মার্কেটিং করতেছে। হ্যাঁ বলো, উনি বলতেছেন আমি বলবো না,
ঠিক ওইরকম। হ্যাঁ, বলছি ভলপনির মতো মার্কেটিং করতেছে। মার্কেটিং করতেছে। হ্যাঁ, সেটাই তো দেখো যে প্রথম ডিস্টিংগুইশিং পারপাস ছিল, যে ডিস্টিংগুইশিং ব্যাপার ছিল যে তার একটা পারপাস আছে। পারপাস গুলো কি? পারপাস হলো তার অবজেক্ট গুলোকে ফিলিং এর মোড়কে, তাই তো, বা রঙে আবদ্ধ করে সুন্দর করে রিপ্রেজেন্ট করা রিডারদের সামনে। এবার পরে আর একটা জিনিস বলতে কি, যে যে অবজেক্ট গুলোকে কবিতার মাধ্যমে তুলে ধরা হবে সেই অবজেক্ট গুলোই বরং আমার ফিলিং কে রিপ্রেজেন্ট করবে না, বরং আমার ফিলিং এ অবজেক্ট গুলোকে ইম্পর্টেন্ট করে তুলবে। তার মানে এখানে অবজেক্ট গুরুত্বপূর্ণ না, এখানে ফিলিংটা গুরুত্বপূর্ণ। আমি একটা গোলাপ ফুলকে বর্ণনা করবো, এখানে গোলাপ ফুল সুন্দর না, বরং আমার আলোচনার মাধ্যমে গোলাপ ফুলটা আরো বেশি আকর্ষণীয় বা সুন্দর হয়ে উঠেছে। ঠিক আছে? উনি প্রিফেস লিখতে চাননি, না লেখাই উচিত ছিল। ওনারে কারা এনকারেজ করছে তাদের ধরা উচিত। ওদের বেশি- জি স্যার, ঠিক আছে তো? ঠিক উনি যা- বলছে। উনি যা প্রথমে ভেবেছিলেন সেটাই হয়ে গেছে নাকি? হ্যাঁ, জি স্যার। বায়োগ্রাফি লিটারেরিও কি এরকম? হ্যাঁ বলো। হুম, বায়োগ্রাফি লিটারেরিও কি এরকম? হ্যাঁ হ্যাঁ, এই দুজনই একই রকম। ওটা নাকি আরো কঠিন ছিল। হ্যাঁ, ওটা আবার বর্ণনা করেছেন শেক্সপিয়ারের বিরুদ্ধে, এই সরি ওয়ার্ডসওয়ার্থের বিরুদ্ধে লিখছেন ওটা আবার তিনি। ঠিক আছে তো? বায়োগ্রাফি আর জি স্যার, লিটারেরিয়া, এক্সপেরিয়েন্স। এখানে যে ওয়ার্ডসওয়ার্থ যে কমন ল্যাঙ্গুয়েজ বা কমন থটের কথা বলেছেন সেগুলোর তিনি বিরুদ্ধে গেছেন। মানে একটা ডিবেটিং, আমার এই ক্রিটিসিজম পড়তে ভালো লাগে এটার কারণে যে একটা ডিবেটিং টাইপের পরিবেশ তৈরি হয়। হ্যাঁ, কিন্তু এই যে পড়িয়ে বোঝানো এটা আমার কাছে চাপ লাগছে, কিন্তু নিজে নিজে পড়লে এটা খুব একটা জটিল লাগতেছে না। কিন্তু যখন তোমাকে বলতে যাচ্ছি, সবচেয়ে বেশি ভালো লাগছে অ্যাপোলজি ফর পোয়েট্রি। হ্যাঁ ওটা তো খুবই সিম্পল লাগছে, ওটা সিম্পল লেভেলের একটা রাইটিং। ওকে, তো যাও, ওখানে কথাগুলোর একটা তুমি কাঠামো পাচ্ছ, একটা প্লট পাচ্ছ যে কি বলতে চাচ্ছে। আর এখানে রাইট মানে একটা চ্যাপ্টারে ছোট্ট একটা কথা বলতে গিয়ে কতগুলো কথা বলছেন উনি। তিনি বলতেছেন একটা জিনিস, কিন্তু জড়িয়ে পেয়েছি অনেক কথা বলছেন, কিন্তু বোঝানোর উদ্দেশ্য হচ্ছে একটা। যাই হোক, এবার কি বলছে দেখো, a sense of false modesty shall not prevent me from asserting that। এবার আবার দেখো বলছে কি false modesty। হ্যাঁ, আমার ভিতরে যে একটা মডেস্টি বোধ তৈরি হয় সেটা হয়তো shall not prevent me from asserting that। হ্যাঁ, যে আমাকে বাধা দিবে না কি করতে, নিজেকে অ্যাসার্ট করতে, মানে কি পজিটিভলি রিপ্রেজেন্ট করতে। যে অনেকের কাছে মনে হয় আমি একটু মডেস্ট, আমি একটু মুডি, আসলে তা না। তোমরা যা ভাবো না কেন, যে আমার ভিতরে যদি এটা ভাবো যে এটা হচ্ছে ফলস সেন্স অফ মডেস্টি, এটা তোমরা ভাবতে পারো, কিন্তু তারপরেও আমি এটা বলতে দ্বিধা করবো না যে the reader's attention is pointed to this mark of distinction। যে the reader's attention is pointed to this mark of distinction। তাহলে মার্ক অফ ডিস্টিংশনটা কোনটা? ওই যে another mark of distinction, যেটা আমার কবিতাকে অন্য কবিতা থেকে আলাদা করছে, সেটা হলো কি আমার ফিলিংটা হচ্ছে এখানে মেজর জিনিস। আর এই জিনিসটা রিডারদের অ্যাটেনশনটাকে পয়েন্টেড করতে হবে। দ্য রিডার অ্যাটেনশন is pointed to this mark of distinction far less for the sake of these particular poems than for the general importance of the subject। অর্থাৎ দেখো, খেয়াল করো, বলছে আমি যে সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি তার জন্য না, বলছে দেখো far less for the sake of these particular poems than from the general importance of the subject। অতএব আমি রিডারদের অ্যাটেনশনটাকে একটা নির্দিষ্ট ডিস্টিংশনের মাধ্যমে নির্ধারিত করতে যাচ্ছি, যে রিডারদেরকে বোঝাতে যাচ্ছি। সেটা কিসের জন্য? আমার এই যে পার্টিকুলার পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি শুধু সেটার জন্য না, বরং জেনারেল ইম্পর্টেন্স অফ দ্য সাবজেক্ট। আমি যে সাবজেক্টগুলো নিয়ে কথা বলছি সেগুলোর জন্য আমি রিডারদের অ্যাটেনশনটাকে একটু নিয়ে যেতে চাচ্ছি। সাবজেক্ট নিয়ে কথা বলবো এখন, ঠিক আছে তো? বলছি কি দ্য সাবজেক্ট ইজ ইনডিড ইম্পর্টেন্ট। ফিলিং তো আগে ছিলই, কিন্তু আমি যে বিষয়টা নিয়ে কবিতা লিখবো সেই সাবজেক্টও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। কারণ কি, ফর দ্য হিউম্যান মাইন্ড ইজ কেপেবল অফ বিং এক্সাইটেড উইদাউট দ্য অ্যাপ্লিকেশন অফ গ্রস অ্যান্ড ভায়োলেন্ট স্টিমুলেন্স। তা বলছে ফর দ্য হিউম্যান মাইন্ড ইজ কেপেবল অফ বিং এক্সাইটেড, মানে মানুষের মনকে সহজেই এক্সাইটেড করা যায় উইদাউট দ্য অ্যাপ্লিকেশন অফ গ্রস অ্যান্ড ভায়োলেন্ট স্টিমুলেন্স। যে আমরা অনেক সময় করি কি, মানুষের মনকে এক্সাইটেড করার জন্য অনেক বাজে বাজে ধরনের স্টিমুলেন্ট ইউজ করি, যেমন হচ্ছে গালি গালা থেকে শুরু করে রাগ ঝাল ইত্যাদি দিয়ে মানুষের মনকে আমরা কি এক্সাইটেড করতে চাই। কিন্তু এইরকম নেগেটিভ বা ভায়োলেন্ট বা গ্রস স্টিমুলেন্ট ছাড়াও আরো অনেক বিষয় রয়েছে যেগুলো দিয়েও মানুষের মনকে এক্সাইটেড করা যায়, যেগুলো আমি আমার কবিতার মাধ্যম দিয়ে করেছি। and he must have a very দেখো faint perception of its beauty and dignity who does not know this। আর যে এইগুলো জানে না, যে
ভায়োলেন্ট বা গ্রস স্টিমুলেন্ট ছাড়াও যে মানুষের মনকে এক্সাইটেড করা যায়, এই বিষয়টা যারা জানে না, আসলে তাদের পারসেপশন অফ বিউটিটা খুবই ফেইন্ট। বুঝতে পারছো? দেখো, হ্যাঁ, যে হি মাস্ট হ্যাভ আ ভেরি ফেইন্ট পারসেপশন অফ বিউটি অ্যান্ড ডিগনিটি হু ডাজ নট নো দিস। যারা অন্তত এই কথাটা জানে না যে মানুষের মনটাকে এক্সাইটেড করার জন্য যে সবসময় ওই গ্রস বা খুবই ফানি বা ভায়োলেন্ট স্টিমুলেন্ট লাগবে, হাস্যরসাত্মক বিষয় লাগবে, তা কিন্তু না। সিরিয়াস বিষয় দিয়েও মানুষের মনকে কি করা যায়? এক্সাইটেড করা যায়। তা বলছে and who does not know further, দেখো, and who does not further know that one is being elevated above another in proportion as he possesses this capability। দেখছো কি জটিল করে লেখা। এবং who does not further know, মানে এই বিষয়টা তো তারা জানেই না। যারা জানে না তারা তো প্রকৃতির যে সৌন্দর্য বা ডিগনিটি এটাকেই তারা পারসিভ করতে পারবে না। আবার যারা who does not further know, তো আরো বেশি যদি আরেকটা বিষয় আছে সেটা যদি না জানে যে one being is elevated above another in proportion as he possesses this capability। ঠিক আছে? তো তাই বলছে কি যে ব্যক্তি এই ক্যাপাবিলিটিটা আছে, দেখো, as he possesses this capability, কোন ক্যাপাবিলিটি? ওই যে পারসিভ মানে কি ভায়োলেন্ট এন্ড গ্রস এলিমেন্ট ছাড়াও যে মানুষের মনকে এক্সাইটেড করা যাবে, এই ক্যাপাবিলিটি যার ভিতরে আছে সে কি করবে বলো? ওয়ান বিং ইজ এলিভেটেড অ্যাবভ অ্যানাদার, সে সহজেই একটা বিষয়কে আর একটা বিষয়ের উপরে তুলে ধরতে পারবে। এলিভেট করা মানে কি? নিচু করা না উন্নত করা? বলতো উপরের দিকে ওঠা, উন্নত করা। হ্যাঁ, বলছে উন্নত করা। প্রপোর্শন, হ্যাঁ, অ্যাজ ইট পজেসেস দ্যাট, মানে সে যে ধরনের ক্যাপাবিলিটি আছে তার ভিতরে সেই ধরনের ক্যাপাবিলিটি দিয়ে সে একটা বিষয়কে আরেকটা বিষয়ের উপরে তুলে ধরতে পারে। যেমন বললাম কি ব্যাংকে সাপের উপরে তুলে ধরতে পারে, তাই তো কুকুরকে সিংহের উপরে তুলে ধরতে পারে। কিসের মাধ্যমে? তার ওই ক্যাপাবিলিটি দিয়ে, হ্যাঁ, যে একটা জিনিসকে কিভাবে বর্ণনা করতে পারে। এই বর্ণনা দিয়েই, তার ফিলিং দিয়েই সে প্রকৃতির একটা এলিমেন্টকে আরেকটা এলিমেন্টের উপরে আলোচনা করতে পারে বা উন্নীত করতে পারে। এই জায়গাটা। সুতরাং ইট হ্যাজ দেয়ারফর অ্যাপিয়ার্ড টু মি, অতএব সে কারণেই এটা আমার কাছে মনে হয়েছে যে টু এন্ডেভার টু প্রডিউস অর এনলার্জ দিস ক্যাপাবিলিটি ইজ ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস। অতএব এটা দেখো যে অতএব কবিতা লিখতে গেলে এটা আমার কাছে মনে হয়েছে ইট হ্যাজ দেয়ারফর অ্যাপিয়ার্ড টু মি, এটা আমার কাছে মনে হয়েছে যে টু এন্ডেভার টু প্রডিউস অর এনলার্জ দিস ক্যাপাবিলিটি, অতএব এই ধরনের ক্যাপাবিলিটিকে প্রডিউস করা এবং এনলার্জ করা, ঠিক আছে তো, যে এন্ডেভার বা চেষ্টা ইজ ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস, এটাই হচ্ছে বেস্ট সার্ভিস মানে কবি হিসাবে। যে আমি যখন একটা কবিতা লিখবো বা আমি যে লেখাগুলো লিখবো সেগুলো পড়ার পর আমাদের রিডারদের ভিতরেও যেন ওইরকম এক্সাইটমেন্ট তৈরি হয়। ঠিক আছে তো, শুধুমাত্র গ্রস বা ভায়োলেন্ট ওই যে তোমার ফানি কিছু সিনেমা, তাই তো, তারপরে মানে কি বলবো, যুদ্ধ বিগ্রহের মাধ্যমে সিনেমা দিয়ে মানুষের মনকে যেমন এক্সাইটেড করা হয়, ওইগুলোকে কবি গ্রস বলতেছেন বা ভায়োলেন্ট বলতেছেন। কিন্তু গ্রস বা ভায়োলেন্ট এলিমেন্ট ছাড়াও, ঠিক আছে তো, যে মানুষের মনকে এক্সাইটেড করা যায়, কি পরিমাণ এক্সাইটেড করা যাবে সেটা নির্ভর করতেছে ওই কবির উপরে। যে তাই বুঝে দেখো যে ইট হ্যাজ অ্যাপিয়ার্ড টু মি টু এন্ডেভার টু প্রডিউস এন্ড এনলার্জ দিস ক্যাপাবিলিটি ইজ ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস। একজন মানে রাইটারের বেস্ট সার্ভিস, দেখো, ইন হুইচ এন্ড অ্যাট এনি পিরিয়ড আর রাইটার ক্যান বি এনগেজড। তাহলে একটা রাইটার সে যে পিরিয়ডের হোক, সেটা সে এলিজাবেথান হোক আর পরবর্তী হোক আর আগের পিরিয়ডের হোক, যে সকল রাইটাররা এই ধরনের ক্যাপাবিলিটিকে রিডারের মনে, ঠিক আছে তো, তার চিন্তা ভাবনা দিয়ে, তার আলোচনা দিয়ে প্রডিউস করতে পারে, এটাই হচ্ছে একজন রাইটারের বেস্ট সার্ভিস। কি কথা বুঝতে পারছো? দেখো, কোথাকার ক্যাপাবিলিটি আর কি তৈরি করবে পুরোটাকে লিঙ্ক করতে হবে অর্থটার সাথে, যে কেন তিনি এই কথাটা বললেন। তাহলে প্রথম হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে তো, দেখো, দ্য সাবজেক্ট ইজ ইনডিড ইম্পর্টেন্ট, এবং এই সাবজেক্টের মাধ্যমে হিউম্যান মাইন্ডকে কি করা যায়? এক্সাইটেড করা যায়, ঠিক আছে তো। তাহলে মানুষের মনকে কি করা যাবে? আমি কি ধরনের সাবজেক্ট নিয়ে আলোচনা করছি সেই ধরনের সাবজেক্টটাই হবে এক ধরনের স্টিমুলেন্ট একজন রিডারের মনে। আর রিডার যখন পড়বে তখন হবে কি বলো? তখন ওই যে বিষয়টাকে আমি রিপ্রেজেন্ট করছি সেই বিষয়টা রিডারের কাছে আকর্ষণীয় মনে হবে। আর এটা করতে হলে কি করতে হবে বলো? একজন রাইটারেরও তো সেই ধরনের অ্যাবিলিটি থাকতে হবে, নাকি ক্যাপাবিলিটি থাকতে হবে। যে একটা সাধারণ জিনিস কেমন ভাবে বর্ণনা করব ওইরকম গ্রস বা ভায়োলেন্ট স্টিমুলেন্ট হিসেবে না,
খুবই সাধারণ একটা গোলাপ ফুলকে আমি এমনভাবে বর্ণনা করব যাতে একজন রিডারের মনে ওই ধরনের ফিলিং তৈরি হয়, তার পারসেপশনটা যেন ফেইন্ট না হয়, সে যেন একটা প্রপার পারসেপশন পায়। আর এই পারসেপশন পাওয়ার জন্য যে ক্যাপাবিলিটি, এইটা যদি কোনো রাইটার প্রডিউস করতে পারে তার লেখনীর মাধ্যমে, তাহলেই সেই রাইটারের এটা হবে বেস্ট সার্ভিস। হ্যাঁ, বাট দিস সার্ভিস আবার কি, আবার বর্ণনা করছে দেখো, মানে চলছে কিন্তু গাড়ি এখনো, হ্যাঁ শেষ হয়ে যায়নি সেন্টেন্স। বাট দিস সার্ভিস এক্সিলেন্ট অল টাইমস, দেখো এই যে মাঝখানে আবার একটা ফ্রেজ ঢুকাই দিয়েছে, ঠিক আছে তো, কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দিস সার্ভিস ইজ স্পেশালি সো এট দ্য প্রেজেন্ট ডে। দেখো সো বলতে এখন কি কি বোঝানো হচ্ছে, সো মানে এমনটা, বাট দিস সার্ভিস এক্সিলেন্ট অল টাইমস ইজ স্পেশালি সো এট দ্য প্রেজেন্ট ডে, মানে এই যে মানুষের মনে এই ক্যাপাবিলিটি তৈরি করার যে চেষ্টাটা, এই চেষ্টাটাই হচ্ছে বেস্ট সার্ভিস। আর এই বেস্ট সার্ভিসটা সবসময় এক্সিলেন্ট ছিল, বর্তমান সময়েও এক্সিলেন্টই আছে। সো মানে কিন্তু এক্সিলেন্ট বোঝাচ্ছে, ঠিক আছে তো, বাট দিস সার্ভিস এক্সিলেন্ট অ্যাট অল টাইমস, তাহলে যেটা অল টাইমে এক্সিলেন্ট ছিল সেটা প্রেজেন্ট টাইমেও কি এক্সিলেন্টই থাকবে। তাহলে মূল কথা হলো যে রিডারের মনে, ঠিক আছে তো, এক্সাইটমেন্ট তৈরি করা কোনো বিষয় সম্পর্কে, তাই তো, খুবই ভালো কিছু উপমা দিয়ে, অবজেক্ট দিয়ে, কোনো আজে বাজে গ্রস বা কোন রকম ভায়োলেন্ট মানে স্টিমুলেন্ট দিয়ে না, বেটার সার্ভিস দেওয়াটা হচ্ছে এই ধরনের স্টিমুলেন্ট বাদ দিয়ে, মানে কি বলবো, খুবই কমন ইনসিডেন্ট, কমন ল্যাঙ্গুয়েজ, কমন বিষয়টাকে ইমাজিনেশনের কি বলবো ড্রেস পরিয়ে মানুষের কাছে বা রিডারের কাছে এক ধরনের আকর্ষণীয় এক্সাইটমেন্ট তৈরি করার যে ক্যাপাবিলিটি, সেটা আগেও যেমন এক্সিলেন্ট ছিল এখনো এক্সিলেন্ট আছে। তো এই ক্যাপাবিলিটি একদম রিডারের ভিতরে থাকতে হবে, যদি না থাকে তাহলে সেটাকে কবি বলা যাবে না। কবি নিজেই বলছে না যে আমার মতামত যদি ভুল হয় তাহলে আমি কবি বলার অধিকারী না, নাকি, মানে আমার ভিতরে কবি হওয়ার কোনো অধিকার নেই, এই কথা তিনি বলতে চাচ্ছেন। তার মানে এখানে মূল কথা কোনটা দাঁড়ালো, বেস্ট সার্ভিস কোনটা বলো, টু এন্ডেভার টু প্রডিউস অর এনলার্জ দিস ক্যাপাবিলিটি। কিসের ক্যাপাবিলিটি, মূল কথা হলো এটা, দিস ক্যাপাবিলিটি বলে কিন্তু উত্তর শেষ করলে হবে না, ঠিক আছে তো। তাহলে ক্যাপাবিলিটিটা কিসের, ক্যাপাবিলিটি অফ, দেখো, ক্রিয়েটিং এক্সাইটমেন্ট, তাই তো, ক্যাপাবিলিটি অফ কিসের, ক্রিয়েটিং এক্সাইটমেন্ট, কাদের মনে, ইন দ্য মাইন্ড অফ দ্য রিডার। তাহলে এই ক্যাপাবিলিটি, তাহলে দেখো কোথা থেকে প্রশ্নটা কোথায় যাচ্ছে, যদি বলা হয় যে হোয়াট ইজ আ রাইটার্স বেস্ট সার্ভিস অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ, তখন বলতে হবে কি, to endeavor to produce or enlarge the capability of exciting or creating excitement in the mind of the readers, ঠিক আছে তো, এটাই হচ্ছে কি বেস্ট সার্ভিস অফ আ রাইটার। এবার দেখো ফর দ্য মাল্টিটিউড অফ কজেস, কিন্তু বিভিন্ন কারণে, মাল্টিটিউড অফ কজেস বিভিন্ন কারণে, আননন টু ফর্মার টাইমস, কিন্তু সেটা আগের যুগে মানুষের কাছে কারণগুলো অজানা ছিল, ঠিক দেখো, হ্যাঁ, যে ফর দ্য মাল্টিটিউড অফ কজেস আননন টু ফর্মার টাইমস আর নাও অ্যাক্টিং উইথ আ কম্বাইন্ড ফোর্স। তাহলে মাল্টিটিউড অফ কজেস গুলো যেগুলো আগে মানুষের কাছে পরিচিত ছিল না, আগে মানুষ জানতো না, কিন্তু সেগুলোই এখন করছে কি, আর নাও অ্যাক্টিং উইথ আ কম্বাইন্ড ফোর্স টু ব্লান্ট দ্য ডিসক্রিমিনেটিং পাওয়ার অফ দ্য মাইন্ড। তাহলে মাইন্ডের ভিতরে যে ডিসক্রিমিনেটিং পাওয়ার আছে সেগুলোকে ব্লান্ট করে দিচ্ছে, ভোতা করে দিচ্ছে, ঠিক আছে তো। ভোতা করে দেওয়া মানে কি, ভোতা করে দেওয়া বলতে কি বোঝায়, মানুষের ভিতরে, মানুষের মনে, ভোতা মানে কি, না, মানে অকার্যকর করে দেওয়া, তাই তো, হ্যাঁ। তাই বলছে যে কিন্তু মানুষের বিভিন্ন কারণে, কবি হোক বা রিডার হোক, এই কারণগুলো কি করছে, যেগুলো হয়তো আগের মানুষ জানতো না, কিন্তু এখনো সেই কারণগুলো কাজ করছে, এবং সেই কারণগুলো মানুষের মনে যে ভিন্ন ভিন্ন পাওয়ার রয়েছে, চিন্তা ভাবনা করার যে পাওয়ারগুলো রয়েছে, সেই পাওয়ারগুলোকে কি করছে, ব্লান্ট করে দিচ্ছে, এন্ড আনফিটিং ইট, এবং আনফিটিং করে দিচ্ছে ফর অল ভলেন্টারি এক্সারশন, টু রিডিউস ইট টু দ্য স্টেট অফ অলমোস্ট স্যাভেজ টর্পোর, এবং সেই পাওয়ারগুলোকে রিডিউস করতে 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 একদম স্যাভেজ টর্পোর পর্যায়ে নিয়ে আসছে। টর্পোর কি জিনিস, টর্পোর কি বলো, দেখো এখানে একটু খেয়াল করো,
টরপর মানে হচ্ছে a state of reduced psychological activity and metabolic rate in animals characterized by lower body temperature and decreased heart rate and breathing to দেখো conserve energy during periods of food of scarcity and cold মানে কি মনে করো বিশেষ করে মনে করো তোমার এখন খাবার কমে গেছে নাকি তুমি মনে করো কয়েকদিন ধরে খাওনি তো একটা জিনিস বলা আছে না যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের বডি কি করতে পারে বলো তার একটা ক্ষমতা আছে নাকি সেই ক্ষমতা ধরে রাখতে পারে কিন্তু তুমি মনে করো এখন কয়েকদিন ধরে খাচ্ছ না এই যে না খাইতে খাইতে এমন একটা পর্যায়ে চলে যাবে যখন আমাদের বডি পাওয়ারটা এনার্জিটা কনজার্ভ হতে থাকবে আমাদের শরীর থেকেই দেখো মানুষ কেন চিকন হয়ে যায় মনে করো যারা খাবার পায় না মনে করো একজন মানুষ খুব ধনী ছিল এবং সে খুব খাইতো খাইতে খাইতে তার শরীর অনেক মোটা হয়ে গেছিল ঠিক আছে তো এবার হঠাৎ করে এমন একটা দুর্ঘটনা ঘটলো যার কারণে সে একদম দরিদ্র হয়ে গেল ভিক্ষুকের মতো দরিদ্র হওয়ার কারণে তার সেই আগের মতো জাঁকজমক খাবার সে আর খেতে পারছে না তখন তাকে কোন পর্যায়ে যেতে হচ্ছে তখন তার এই বডি ফ্যাটনেস কি আর থাকবে বলো বডির যে ফ্যাট থাকবে কি নাকি সেটা থাকবে তখন সেটা আস্তে আস্তে ডিক্রিজ হতে থাকবে শরীর নিজের এনার্জিটা নিজে থেকে যখন কনজার্ভ করা শুরু করবে তখন আস্তে 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 শরীর দুর্বল হয়ে পড়বে তো এটাই সেটা বলা হয়েছে হ্যাঁ যে টর্পর হ্যাঁ যে স্যাভেজ টর্প এমন পর্যায়ে চলে যাবে যে ডিসক্রিমিনেটিভ পাওয়ার গুলোকে এমন ভাবে ভোতা করে দিয়েছে এবং এইগুলোকে যেহেতু আমরা এখন আনফিটিং পর্যায়ে চলে এসেছি আমরা ব্যবহার করতে পারছি না আর ব্যবহার না করতে 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 এমন পর্যায়ে চলে এসেছে যে আমরা ওগুলো আর নিঃশেষ হয়ে যাওয়ার পর্যায়ে চলে এসেছে মানে এখন তিনি বলতে চাচ্ছেন যে আমি যে বিষয়গুলো বলতে যাচ্ছি সেইগুলো বর্তমান লিডারদের মাথায় নেই সরি রাইটারদের মাথায় নেই তারা এখন আবল তাবল বিষয় নিয়ে লেখালেখি করতেছে এবং ওই বিষয়গুলো দিয়ে লিডারদেরকে বোঝানোর চেষ্টা করে কিন্তু লিডাররা তো ধরে ফেলছে যেগুলো হচ্ছে গ্রস রাইটিং তাই তো অতএব কবি বলতে চাচ্ছেন যে আমাদের মধ্যে সেই চিন্তা ভাবনাগুলো একদম শেষ হয়ে গেছে এইগুলোকে আমাদের উন্নত করা দরকার তাই হচ্ছে দ্য মোস্ট ইফেক্টিভ অফ দিস কজেস এবার একটু খেয়াল করতে হবে কোন কোন কারণে আমাদের ভিতরে এই যে ডিসক্রিমিনেটিং পাওয়ারগুলোকে প্লান্ট হয়ে যাচ্ছিল তাই বলছে দ্য মোস্ট ইফেক্টিভ অফ দিস কজেস এর ভিতরে যে কারণগুলো তার কারণগুলো হলো দেখো আর দ্য গ্রেট ন্যাশনাল ইভেন্টস হুইচ আর ডেইলি টেকিং প্লেস মানে আমাদের ন্যাশনাল কিছু ইভেন্ট আছে যে ইভেন্টগুলো যেগুলো এখন বর্তমানে ঘটছে সেগুলো হচ্ছে কারণ যেমন আমরা যদি এখন বলি যে আমাদের স্টুডেন্টদের ক্লাসমুখী হওয়া তারপর হচ্ছে পড়াশোনার প্রতি যে মনোযোগী হওয়া এটা কেন কমে যাচ্ছে এই কমে যাওয়াটা কি শুধুমাত্র মানে বই খাতা কলম ক্লাসরুম এগুলোর সাথে রিলেটেড নাকি বর্তমানে সোশ্যাল কনটেক্সটটা রিলেটেড কোনটা বলো সোশ্যাল কনটেক্সটে ব্যাপারটা এখন রিলেটেড এখন তুমি শুধু ক্লাসরুমের কথা বলে লাভ কোনো কাজ হবে না শুধু টিচারের কথা বলে কোনো লাভ হবে না শুধু বইয়ের কথা বলে কোনো লাভ হবে না এখানে পুরো ব্যাপারটা এমন পর্যায়ে চলে গেছে যে সেখানে আমাদের ছেলে মেয়েদের মধ্যে পড়াশোনা করার যে পরিমাণ মনোযোগিতা দরকার সেই মনোযোগিতাটাই থাকছে না ডিজিটাল মিডিয়া ফেসবুক ইন্টারনেট তাই তো সহজে কারোর সাথে কারো কানেক্টেডনেস চলে আসা তাই তো ভার্চুয়াল ওয়ার্ল্ডে বেশি পরিমাণে সময় দেওয়া এই সব কিছুই আমাদের মধ্যে সেই ইফেক্টিভনেসটাকে নষ্ট করে ফেলেছে যেটা হচ্ছে কি অ্যাটেনশন বলি যেটা স্টুডেন্টদের সবচেয়ে বড় ব্যাপার হলো কি অ্যাটেনশন সেই অ্যাটেনশনটাই নষ্ট হয়ে গেছে অ্যাটেনশনটা নষ্ট হয়ে গেছে কি খাবার দাবারের কারণে যে সে এখন কম খায় বলো না স্যার বাপ মা আদর যত্ন কম করে ভালোবাসে কম টিচাররা ভালো পড়ায় না এইগুলো কি কারণ নাকি তার পিছনে আরো অনেক কারণ আছে মোবাইল ইন্টারনেট তাই বলতে ঠিক ওইরকম তাই বলছে দ্য ইফেক্টিভনেস অফ দিস কজেস আর দ্য গ্রেট ন্যাশনাল ইভেন্টস হুইচ আর ডেইলি টেকিং প্লেস যে ইভেন্টগুলো প্রতিনিয়ত ঘটতেছে এন্ড দ্য ইনক্রিজিং অ্যাকুমুলেশন অফ মেন ইন সিটিজ এবং মানুষ প্রতিনিয়ত শহরে জড়ো হচ্ছে where the uniformity of their occupations produce a craving for extraordinary incident which the rapid communication of intelligence hourly gratifies তাহলে কি হচ্ছে মানুষ শহর থেকে গ্রাম থেকে শহরে যাচ্ছে সেখানে পেশার ভিতরে একটা ইউনিফর্মিটি তৈরি হচ্ছে গ্রামে যেমন পেশার বৈচিত্র্যতা আছে ঠিক আছে তো কিন্তু শহরে একটা নির্দিষ্ট পরিমাণ পেশা আছে their occupation produce a craving for extraordinary incident এবং তারা যে পেশার সাথে জড়িত হচ্ছে সেই পেশার সাথে জড়িত হয়ে তাদের এই পেশাটাকে আর উন্নত করতে গিয়ে এমন কিছু এক্সট্রাঅর্ডিনারি ইনসিডেন্টের প্রয়োজন হচ্ছে
হুইচ দ্য র্যাপিড কমিউনিকেশন অফ ইন্টেলিজেন্স আওয়ারলি গ্র্যাটিফাইস, যাতে কি হচ্ছে আওয়ারলি তাদের ইন্টেলিজেন্সটাকে কমিউনিকেট করতে হচ্ছে র্যাপিডলি, তারা কিন্তু সুযোগ পাচ্ছে না। এখন আমাদের ব্রেন কিন্তু অনেক বেশি মানে এনগেজড, ঠিক আছে? তো আমাদের ব্রেন এত পরিমাণে এনগেজড যে আমরা কখনো স্বস্তি বোধ করি না, তাই তো সুস্থ বোধ করি না, ঠিক আছে? এই সকল না করার কারণে ওই প্রকৃতির সাথে সাহিত্য পড়ার সাথে যে লিঙ্ক থাকার কথা সেই লিঙ্কটা এখন আর থাকছে না। এখন কি মানুষ কি সাহিত্যকে বেশি পরিমাণে পড়ে? বলো, সাহিত্য পড়ার প্রতি আগ্রহ মানুষের আছে? বরং সাহিত্যকে এখন মানুষ ওয়েস্টেজ অফ টাইম বলে, ঠিক আছে? সময় নষ্ট করার একটা মানে কি বলবো একটা মানে ইনসিডেন্ট বা টুল বলে। তো এটাই সেটা বলতে চাচ্ছে যে অতএব টু দিস টেন্ডেন্সি অফ লাইফ অ্যান্ড ম্যানার্স দ্য লিটারেচার অ্যান্ড থিয়েট্রিক্যাল এক্সিবিশন অফ দ্য কান্ট্রি হ্যাভ কনফার্ম দেমসেলফ। হ্যাঁ, এটাও এখন কনফার্ম করে ফেলেছে। মানে কি, সাহিত্য এবং থিয়েটার আগে নিজের মতো করে চলতো, কিন্তু সাহিত্য আর থিয়েটার এখন আর নিজের মতো করে চলছে না, এখন ওই জনগণ যাচাই সেই হিসাবে হয়ে যাচ্ছে। যেমন এখন বর্তমানে কোন ধরনের ভিডিও বা লেখালেখিগুলো ভাইরাল হয়? খুবই কমন ভালগার গুলো, নাকি খুবই হাই থটের ইন্টেলিজেন্স ফুল অফ ইন্টেলিজেন্স এগুলো কোনগুলো ভাইরাল হয়? তাহলে এখন ভাইরাল হওয়ার জন্য তোমার ওই ধরনের ভিডিও বানাতে হবে যেগুলো মানুষ সহজে দেখবে। অর্থাৎ দেখা যাবে খুবই গ্রস লেভেলের, তাই তো, খুবই মানে কি ম্যানারলেস মিন লেভেলের যে ভিডিওগুলো সেগুলো বেশি পরিমাণে ভাইরাল হয়, শেয়ার হয়। কিন্তু তুমি একটা খুবই মানে চিন্তামূলক, যেটা সবার চিন্তায় ঢুকবে না, এরকম কিছু চিন্তামূলক বিষয় নিয়ে ইন্টেলিজেন্স দিয়ে তুমি একটা ভিডিও তৈরি করো, দেখবে যে ভিডিও হবে না, দেখবেই না কেউ, ওটা মাথা খাটানোর টাইম নাই মানুষের। তা সাহিত্যের ক্ষেত্রে এমনটা হয়ে গেছে। তাই বলছে যে এটা আসলে যুগের দোষ, এটা আসলে এই টাইমের দোষ, এটাই হচ্ছে প্রধান কারণ। শেক্সপিয়ারের সময়ে এত বেশি বই লেখা হয়েছে কেন? কারণ সময়টাই ওই রকম ছিল। রিফরমেশন পিরিয়ডে বেশি লেখা হয়নি কেন? কারণ সময়টাই ওই রকম ছিল। আধুনিক যুগে এসে সাহিত্যের প্রতি একটা অনুরাগ নেই কেন? কারণ যুগটাই এরকম। অতএব ওই যে বললাম যে সাহিত্যকর্মের জন্য যে ধরনের থটফুল চিন্তা করারও তো একটা ইয়া লাগে, তাই না? একটা সময় লাগে না? বলছে লং থট, লং অ্যান্ড ডিপলি। এই জায়গাটা যদি তোমার না হয়, আমরা কি এখন বেশি সময় কি চিন্তা করতে পারি? বলো তো, আমাদের চিন্তা কি স্থির এখন আমাদের? বলো, আমরা কি কখনো একটা জিনিস নিয়ে থাকতে পারি বেশিক্ষণ? বেশিক্ষণ তোমরা তো স্টুডেন্ট, তোমরা নিজে বুঝতে পারবা যে একটা জিনিস একটা প্রশ্ন পড়তে পড়তে কতবার তুমি ডাইভার্ট হয়ে যাচ্ছ। মনে একটা প্রশ্ন, একটা ব্রড কোশ্চেন পড়তেছো, কতবার ডাইভার্ট হয়ে যায় এখান থেকে? বলো, অনেকবার একটা অ্যারিস্টটলের একটা কোশ্চেন পড়তে যে কি পরিমাণ কষ্ট হইতেছে। হ্যাঁ, মানে কি হলো, তুমি ডাইভার্ট হয়ে যাচ্ছ, মানে ফোকাস আনতেছো না, আর ফোকাস না আসার কারণে তুমি পড়ে বুঝতে পারছো না। হ্যাঁ, এই জায়গাটা। তাই এখানে সেটা দোষ দেওয়া হচ্ছে যে তার লিটারেচার এন্ড থিয়েট্রিক্যাল এক্সিবিশন এটাও কি করছে, ওই নিজেদেরকে কনফার্ম করে নিচ্ছে। মানুষজন সাহিত্যের কাছে আসছে না, সাহিত্যই এখন মানুষের কাছে মানিয়ে নিয়ে চলে যাচ্ছে। অতএব সাহিত্য গ্রস লেভেলে হয়ে যাচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে। অতএব দ্য ইনভ্যালুয়েবল ওয়ার্কস অফ আওয়ার এল্ডার রাইটার্স, আমাদের আগের রাইটাররা, যারা এল্ডার, তাদের যে ইনভ্যালুয়েবল ওয়ার্ক মানে অমূল্য যেগুলো, আই হ্যাড অলমোস্ট সেইড দ্য ওয়ার্কস অফ শেক্সপিয়ার এন্ড মিল্টন, বিশেষ করে তিনি শেক্সপিয়ার এবং মিল্টনের কথা বলছেন, সেগুলো কেমন হচ্ছে? আর ড্রিভেন ইনটু নেগলেক্ট বাই ফ্র্যান্টিক নভেলস। তাহলে এখন মানুষ কোনগুলো পড়তেছে? ওই শেক্সপিয়ারের ড্রামা এখন আর পড়ে না, মিল্টনের বই এখন পড়ে না, মানুষ পড়ে কি? ফ্র্যান্টিক নভেলস, সিকলি অ্যান্ড স্টুপিড জার্মান ট্র্যাজেডিজ, deluge of idle and extravagant stories in verse। তারা এখন এরকম স্টোরি পড়ে যেগুলো হচ্ছে extravagant, idle। অতএব এখন তাহলে কবিরা তাহলে কি লিখবে? ওই শেক্সপিয়ারের মতো লিখবে, মিল্টনের মতো লিখবে? বলো, এগুলো তো মানুষ এখন পড়ে না। যেহেতু এগুলো পড়ে না, তাহলে এখন তো মানুষ এগুলো লিখবে না। তাহলে এখন লিখবে কেমন? ওই রকম কিছু রোমান্স লিখবে, তাই তো, ভালগার কিছু রাইটিং করবে যেখানে খুব ফিলিং থাকবে, সেন্সুয়ালিটি থাকবে, সেগুলো লিখবে, সেগুলো মানুষ পড়বে। অতএব অটোমেটিক সাহিত্যটা ডাউনগ্রেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কথা তিনি বলতে চাইছেন। সুতরাং when I think upon this degrading thrust, অতএব এই যে মানুষের মধ্যে অধপতনের এই যে চাহিদা, এটা নিয়ে যখন আমি চিন্তা করি না, after outrageous stimulation I am almost ashamed to have spoken of the feeble endeavor made in these volumes to counteract it। অতএব এই ভলিউমে আমি যেগুলো লেখা লিখেছি, এখানে যে চেষ্টা করেছি, এই চেষ্টা সম্পর্কে কথা বলতে আমি লজ্জা পাই যে আমি কাদের সাথে কথা বলবো, কাদেরকে আমি বোঝাবো? বলো, যে আমি কি লিখেছি আর আমি কি বলতে চাচ্ছি। এটা বুঝিয়ে কোনো লাভ হবে? কারণ বুঝিয়ে তো লাভ নেই, কারণ মানুষ তো এগুলো পড়বে না, এগুলো তো কাউন্টার অ্যাক্ট করবেই না। অতএব আমি নিজেই
লজ্জা বোধ করছি। That was like, I am almost ashamed to have spoken of the feeble endeavor made in these volumes to counteract it. And reflecting upon the magnitude of the general evil, এবং যখন আমি এই যে রিফ্লেক্ট করতেছি অসংখ্য জেনারেল ইভিল নিয়ে, সমাজের ইভিল নিয়ে, পার্সনগত ইভিল নিয়ে, I should be oppressed with a degenerable melancholy, তখন আমার ভিতরে এক ধরনের মিলানকলি ভাব তৈরি হয়, একটা অস্বস্তি বোধ তৈরি হয়, যখন আমার খুব খারাপ লাগে, ঠিক আছে তো। And had I not a deep impression of certain inherent and indestructible qualities of the human mind, এবং তখন আমার মনে ওই যে ইনহেরেন্ট এবং ইনডেস্ট্রাক্টিবল কোয়ালিটি, সেগুলো কি হয়, had I not a deep impression, তখন আমার ভিতরে কি একটা ডিপ ইমপ্রেশন আসে না, যে মানুষের মধ্যে ইনহেরেন্ট মানে কি মানুষের ভিতরে ইনডেস্ট্রাক্টিবল যে কোয়ালিটিগুলো আছে, সেই কোয়ালিটিগুলোর যে ইমপ্রেশন, সেই ইমপ্রেশনগুলো কেমন হতে পারে। And likewise of certain powers, দেখো এই সেন্টেন্সটা আরো বড়, হ্যাঁ, তাই বলছে and likewise of certain powers in the great and permanent objects that act upon it, এবং এই যে মানুষের মন, এই মানুষের মনে হয়তো এরকম কিছু গ্রেট এবং পার্মানেন্ট অবজেক্টের যে পাওয়ার, সেই পাওয়ারগুলো কি করছে, কাজ করছে, which are equally inherent and indestructible, যেগুলো একইভাবে কি ইনহেরেন্ট এবং ইনডেস্ট্রাক্টিবল, মানে কি বলো, ডিস্ট্রাক্টিবল আর ইনডেস্ট্রাক্টিবল পার্থক্য কি? ইনডেস্ট্রাক্টিবল মানে কি বলো, দেখো নট এবল টু ডিস্ট্রয়, যে কি ধ্বংস করতে পারে না, মানে ধ্বংস মানে কি যেটা সহজে ধ্বংস করা যাবে না, যেটা সহজে নষ্ট করা যাবে না, এরকম কিছু বোঝাচ্ছে। অধ্বংসাত্মক, হ্যাঁ, মানে যে কোয়ালিটি গুলো, মানে এমন কিছু কোয়ালিটি তৈরি হয়ে গেছে মানুষের মনে, যেগুলোকে সহজে কি করা যাবে না বলো, ওখান থেকে তুলে ফেলা যাবে, ধ্বংস করা যাবে না। যে আমি যতই চেষ্টা করি, মানুষের মনে অলরেডি এগুলো গেঁথে গেছে, যে বলছে না যে এখন আমি ক্লাসরুমে স্টুডেন্টদের কিভাবে আনাবো, কারণ ক্লাসরুমে তো আসার পরিবেশ বর্তমানে নেই, এখন যে অবস্থাটা চলে এসেছে, ঠিক আছে তো। আজকে একজন স্টুডেন্ট একজন মেসেজ লিখেছে, ঠিক আছে তো, আমার ইয়াতে মানে ইউটিউবে একজন লিখেছে যে স্যার সেকেন্ড ইয়ারে তো সেকেন্ড ইয়ার উঠছে সে ফার্স্ট ইয়ার থেকে, কারণ ফার্স্ট ইয়ারে তো আমাদের একটা একটা করে বই লাগে নাকি, পোয়েট্রির জন্য একটা বই, ড্রামার জন্য একটা বই, মানে প্রত্যেকটা জন্য একটা করে বই, মানে 4-5টা বই হলে হয়ে যাচ্ছে, কিন্তু সেকেন্ড ইয়ারে ওঠে কি অনেকগুলো বই না, বলো তো। ড্রামাতে 5টা বই, পোয়েট্রিতে ওরকম 6টা, এক একজন রাইটার আলাদা করে বই কিনতে হয়। এখন তার প্রশ্ন হলো স্যার, যে ওর এক বড় মানে কোন একজন হয়তো বড় আপু তাকে পরামর্শ দিয়েছে, কি যেন নামটা বললো, যে অ্যালবার্ট্রস নাকি যেন এটা বললো, অ্যালবার্ট্রস নামে একটা বই নাকি পাওয়া যায়, ঠিক আছে, আমি তো ওগুলো সম্পর্কে জানি না, তা বলছে যে আইরিন ববি নামে একটা মেয়ে অ্যালবার্ট্রস নামে একটা বই বের করে ফেসবুকেও দেখছিলাম, হ্যাঁ, বলছে অ্যালবার্ট্রস নামে একটা বই বের করেছে, ওইটাতে সবকিছু আছে, ওটাতে নাকি সব আছে, মানে সেকেন্ড ইয়ারের সব আছে, তাহলে সেকেন্ড ইয়ারের সব আছে, জি স্যার, অল ইন অন, হ্যাঁ, ড্রামা আছে, পোয়েট্রি আছে, হিস্ট্রি আছে, রাইটিং স্কিলস আছে একটা বইয়ের ভিতর। তো স্যার ওটা টেক্সট নাই কিছুই, খালি সামারি আছে, থার্ড ইয়ারে আছে এরকম, হ্যাঁ থার্ড ইয়ারেও আছে, হ্যাঁ, তা আমি এসব তো জানতাম না, তা বলছে যে স্যার এটা কিনলে হবে না, আমি বলছি আমি তো জানি না, কিন্তু আমার কথা হলো যে একটা বই যদি তুমি সব পেয়ে যাও, তাহলে তুমি ভাবো তো যে বাকি বই যে আছে দুনিয়াতে এবং এই বইগুলো কেমন কি, এগুলো সম্পর্কে তোমার কি ধারণা আদৌ তৈরি হবে কখনো? এবং তুমি পড়াশোনা দিয়ে ভবিষ্যতে করবা কি, এই পড়াশোনা দিয়ে তুমি কি করবা, তোমার ভিতরে তো সেই মানে কি বলবো, ব্যাপারটা ঠিক এরকম, তুমি অলিম্পিকে খেলতে যাচ্ছ 500 কিলোমিটার দৌড় প্রতিযোগিতায়, আর তুমি একটা কোচিং সেন্টারে যুক্ত হতে যাচ্ছ যেখানে তোমাকে 500 কিলোমিটার দৌড় শেখাবে, কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে তুমি 500 কিলোমিটার দৌড় শিখে যাবা। তুমি কি আসলে পড়াশোনা করতেছো কিন্তু বর্তমানের সময়ের জন্য, নাকি ভবিষ্যতে নিজেকে শক্তিশালী করে কোন জায়গায় প্রতিযোগিতায় লিপ্ত করার জন্য, বলো কোনটার জন্য? ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে শক্তিশালী ভাবে, যে তুমি যে ভবিষ্যতে যে চাকরি বা যে জায়গাগুলোতে তুমি সেখানে প্রতিযোগিতায় লিপ্ত হতে গেলে তুমি আসলে কি চাচ্ছ? তুমি যদি একটা বই দিয়ে পুরো সেকেন্ড ইয়ার শেষ করতে পারো তো বিশাল ব্যাপার, জাস্ট 500 টাকার একটা বই কিনলা, সেকেন্ড ইয়ার শেষ হয়ে গেল,
এটা একটা চিন্তা করলেই তো মাথার ভিতর মাথা ঘুরতেছে আমার, এটা কিভাবে সম্ভব। সেকেন্ড ইয়ারের বই তো কম, থার্ড ইয়ারেরও আছে, তাহলে থার্ড ইয়ারের টাকাতে চিন্তা করেন। থার্ড ইয়ারে আছে, তাহলে তুমি চিন্তা করো, আরে এক টম জোন্সই তো বিশাল মোটা বই, এক নভেলের বই তো তোমার যদি একসাথে করা হয় তাতে কি করে সম্ভব, যে তাহলে কি আছে ওর ভিতরে যে তোমার একটা দিয়ে সবকিছু শেষ হয়ে যাচ্ছে, বলো। এবং এত কষ্ট করে তাহলে আমার পড়ার লাগবে কেন? এই যে টেক্সটটা যে আমি পড়াচ্ছি এত কষ্ট করে, এটা পড়ানোর কি দরকার যদি ওটা দিয়ে হয়ে যায়, বলো। আর তোমার এই যে মাসে মাসে যে 500-600 টাকা ব্যয় করতেছো, 11 মাস পড়লে তো 55, তাহলে এত টাকা ব্যয় না করে তোমার 500 টাকা দিয়ে তো থার্ড ইয়ার শেষ, নাই সর্বোচ্চ 1000 টাকা লাগবে, তাহলে এত কষ্ট করছো কেন তোমরা? বলো, এত কষ্ট করার দরকার আছে? জি স্যার আছে। স্যার আমার প্রশ্ন যে আপনাকে জিজ্ঞেস করছে যে স্যার ওইটা কিনলে হবে না, সে আপনাকে জিজ্ঞেস করতে আসছে কেন? যার বই তারে জিজ্ঞেস করুক না, হয়তো আমি ইউটিউবে ক্লাস নিই, ওই জন্য স্যার ওটা দিন, আমি তো সেটা জানি না। কে ফেসবুকে তো বললাম তো এক রাতেও তো ক্লাস হয়, এরকম ফেসবুকে তো ভিডিও দেখা যায় যে পরীক্ষার আগের রাতে তোমাকে ফুলি প্রিপেয়ার করে দিবে সারা বছর না পড়লেও। বলো, তাহলে এইগুলোই হচ্ছে কি সেই ইনহেরেন্ট এন্ড ইনডেস্ট্রাক্টিবল থিংকিং, যে তারা নিজেরাই বুঝতেছে না যে তাদের নিজেদের কত ক্ষতি সে করতেছে। ঠিক আছে তো? যারা বলে এক রাতে শেষ করবে তাদেরকে এই প্রিপিস্টুল লিরিক্যাল বালাদ একটু পড়াইতে বললে না, সেটাই তো বলতেছি তাদেরকে পরীক্ষার হলে নিয়ে যাওয়া দরকার, যে কিভাবে সম্ভব। আমি তো এটা নিয়েই ভাবি যে সেই রেল স্টেশনে যদি 30 দিন ইংরেজি শিখুন বই দিয়ে যদি ইংরেজিতে পার করে দিতাম, তাহলে এত কোচিং সেন্টারে আইএলস এর কোচিং করতে গিয়ে 10-15-20 হাজার টাকা খরচ করার আছেটা কি? এটা যদি কেউ না বোঝে তাহলে সে ভবিষ্যতে কি করতে পারে, বলো? কঠিন বিষয় না? এবং অধিকাংশ ছেলে মেয়ে তো এই ফাঁদে পড়তেছে, এবং আমার মনে হয় এগুলো দিয়ে প্রচুর পরিমাণে চলছে। সেদিন আমাদের কলেজেরও থার্ড ইয়ারের একজন স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছিল, থার্ড ইয়ারের তো হ্যাঁ থার্ড ইয়ারের ইন কোর্স নিলাম না কিসের, সেকেন্ড ইয়ারের একজন স্টুডেন্ট, হ্যাঁ আমাকে প্রশ্ন করছে, সামনে পরীক্ষা, ও প্রশ্ন করছে স্যার আমি যেহেতু আমি বইটই কিনি নাই, তো কি একটা বললো, ও লিটারেচার কি জানো এক্সপ্রেস এলএক্স, বলছে স্যার এলএক্স এর কিছু গাইড পাওয়া যায়, ওগুলো কি স্যার আমি নিয়ে পড়বো? আমি বলছি এই সম্পর্কে তো আমার ধারণা নেই, আমি শুধু জানি যে ফ্রেন্ডস থেকে কিছু বই পাওয়া যায়, এবং আমি আপাতত নিজেদের থেকে সবচেয়ে বেশি জরুরি দিচ্ছি যে টেক্সট পড়া, তারপরে তোমার কোশ্চেন আনসার। এখন কোশ্চেন আনসার করার জন্য তুমি কোনো গাইড নিতে পারো না নিতে পারো, ওটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। ওখানেও নাকি যে একটা বইয়েই তোমার সবগুলো পাওয়া যাবে, মানে সব হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার, আমাদের ফ্রেন্ডে অনেকে কিনছে আপনার একটা টেক্সটের হচ্ছে সামারি থাকে, পরে সেটার বাংলা মিনিংটাও থাকে, এন্ড হচ্ছে প্রশ্নগুলা হচ্ছে 2 লাইন হচ্ছে অ্যানালাইসিস করা থাকে, আর তারপরে একটা কোটেশন থাকে। মানে হচ্ছে কোটেশন 2 লাইন হলে আপনার অ্যানালাইসিসও 2 লাইন থাকে। আমি আর কি দেখেছিলাম একজনের কাছে, তো আমি এটা একটু দেখলাম বইটা উল্টায় পাল্টায়, তো বইয়ের ভিতরে আসলে এরকম। হ্যাঁ, তো ওই স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছে যে স্যার এটা আমি বলছি আমি তো ওগুলো আসলে জানি না, বা ওগুলো আমার কাছে নেই, আমি তোমাকে কিভাবে পরামর্শ দেবো, তোমরা দেখতে পারো। ঠিক আছে তো? এই হচ্ছে বিভিন্ন ধরনের বিষয়। তা আমি তখন বুঝতে পারতেছি যে তাহলে আমাদের আস্তে আস্তে পড়াশোনার কোয়ালিটিটা কোন দিকে যাবে আর কি। হ্যাঁ, হয়তো পরীক্ষায় ভালো হবে, কোশ্চেন কমন পাইলে তো 5টা কোশ্চেন কেউ পড়লো, সে 5টাই মনে করে কমন আসলো, তাহলে সে পরীক্ষায় ভালো করবে। কিন্তু আলটিমেটলি 1 বছরে যে শেখার যে জায়গাটা, ওটা কি তার শেখা হবে কখনো, বলো? সে কি আদৌ আজ করতে পারবে? যে কখনো এসি রুমে, মনে করো কেউ একজন বাইরে আছে আর কেউ একজন এসি রুমে আছে, বাইরের তাপমাত্রা কেমন আর বাইরে যে আছে ভিতরে ঠান্ডা কেমন, সে কি বুঝতে পারবে, আজ করতে পারবে, বলো তো? না স্যার। বাইরের তাপমাত্রা কেমন এসি রুমে যে আছে সে যেমন বুঝতে পারবে না, তেমনি বাইরে যে আছে সে এসি রুমে কেমন ঠান্ডা সেটা বুঝতে, যতক্ষণ সে ভিতরে আসতেছে। তার মানে তুমি যখন এই টেক্সটগুলো পড়তেছো, তোমার একটা ধারণা হচ্ছে, তুমি হয়তো টেক্সটগুলো পড়তে কঠিন লাগতেছে, কিন্তু তোমার ভিতরে একটা যে এক্সারসাইজটা হচ্ছে, যে তুমি এরকম বড় বড় সেন্টেন্স দেখতেছো, তোমার প্রথমে ভয় লাগতেছে, এই ভয়টা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। প্রত্যেকটা ভয়ের একটা শেষ আছে, তাই না? যখন আমরা ছোটবেলায় অ ক খ শিখলাম তখনই ভয় লাগছিল, 1 থেকে যখন 2 এ উঠলাম তখন 2 এর পড়া ভয় লাগতে শুরু করলো, 2 থেকে যখন 3 তে উঠলাম তখন 3 এর পড়া ভয় লাগতে শুরু করলো। প্রত্যেকটা স্টেজে কিন্তু আমাদের ভয় লাগছে। এখন কি তোমাদের ফার্স্ট ইয়ারের পড়া থেকে ভয় লাগে, বলো?
না স্যার, এখন মনে হয় যেন আমি ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারের পড়া থেকে কিন্তু ভয় কেটে গেছে, কিন্তু তুমি যদি ওই টেক্সটগুলো না পড়ে থাকো তোমার ভয় কিন্তু আজীবন থেকেই যাবে। ঠিক আছে, তোমাকে এই যে প্র্যাকটিসটা আমাদের 1 বছর টাইম কেন দিচ্ছে, সেই 1 বছর তাহলে এই যে সহজলভ্য যে বিষয়গুলো যখন হয়ে যাচ্ছে তখন ক্ষতিটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা তো তুমি এই 4 বছরে বুঝবা না। যখন 4-5 বছর পরে গিয়ে যখন আসল ফিল্ডে তুমি দাঁড়াবে না তখন বুঝতে পারবা যে তোমার ঠ্যাঙের শক্তিটা কতখানি আছে। তুমি এতদিন শুধু ঘরের ভিতর ফুটবল লাফাইছো, এখন এইরকম বিশাল একটা ফিল্ডের মধ্যে তুমি দৌড়াতে পারো কি না পারো, যদি এতদিন কোনো ফিল্ডে না দৌড়াও তাহলে এরকমটা হবে। তো এই এই ব্যাপারটা বলছে কবি, কিন্তু এরকমটা বলছে যে এটা যুগের সমস্যা, হ্যাঁ এটা আমাদের সমাজের সমস্যা। এমন কিছু কোয়ালিটি এখন তৈরি হয়েছে যেগুলো হচ্ছে ইনডেস্ট্রাক্টিবল, হ্যাঁ সেটা আমরা এখন আর ভাঙতে পারছি না, আমরা এটাকে আর নষ্ট করছি, মানে আমি এত সুন্দর লিখেও আমি তাদের ভিতরে ঢুকতেই পারছি না, ব্যাপারটা এরকম। তাই কবি নিজেই ফিল করছেন কি আই অ্যাম অ্যাশেমড, আমি নিজে এখন লজ্জা বোধ করছি, আমি এই জাতীয় চেষ্টা কেন করতেছি। ঠিক আছে, তো আমি মাঝে মাঝে এই যে 4th ইয়ারকে নিয়ে খুব রেগে গেছিলাম, এই যে আমি তোমাদের যে টেক্সট টুক্স পড়াই, আসলে আমার কাছে মাঝে মনে হয় এই টেক্সট পড়ায় তো আমি নিজেই লজ্জা পাচ্ছি, নিজের কাছে লজ্জা হচ্ছে যে আমি এই ছেলে মেয়েগুলোকে এত কঠিন করে পড়াচ্ছি কেন। তোমার যদি ওই অ্যালবাট্রস পরে ওই এলেক্স পরে যদি হয়ে যায় তাহলে তোমাদের এত কঠিন জিনিস পড়ানো তো আমার লজ্জার বিষয় না। এটা তোমাদেরকে তো কঠিন ভাবে উপস্থাপন করা হচ্ছে সাহিত্যকে, হচ্ছে কিনা বলো? আমার মাঝে এটা মনে হয়, মাঝে মাঝে মনে করি যে ছেড়েই দিব, আমি তো 4th ইয়ারটা ছেড়েই দিচ্ছিলাম, হ্যাঁ যে হয়তোবা আমি যে চেষ্টা করে পড়তেছি সেটা তোমরা জায়গায় ধরতেই পারছো না, বা এটা তুমি কাছাকাছি আসছো না, তাহলে এখানে তোমার টাকা পয়সা নষ্ট করার তো কিছু নেই। তাই সেইটাই বলছে যে and where they are not added to this impression of belief that the time is approaching, এখানে কি হবে, the time is approaching when the evil will be systematically opposed by men of greater powers and with far more distinguished success. তা বলছে where they are not added to the impression, মানে কি, মানে এই ইমপ্রেশনটাও এখন আমি পাচ্ছি না যে একসময় এমন কিছু শক্তি আসবে যে এই ইভিল পাওয়ারগুলোকে কি করা হবে, সিস্টেমেটিকলি অপোজ করা হবে বাই গ্রেটার, দেখো মেন অফ গ্রেটার পাওয়ার্স এন্ড উইথ ফার মোর ডিস্টিংগুইশড সাকসেস। এইটা যেন আমরা এখন বুঝতেই পারছি না। এই যে বললাম না, ভবিষ্যতে এমন কোনো লিডারশিপ পাচ্ছি না যে আমার দেশটা একসময় ভালো হবে। আমরা কি এখন পাচ্ছি এরকম কিছু যে আগামী 10 বছর বা 50 বছর পর আমার দেশটা ভালো হবে? না স্যার, আছে। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা দিয়েই তো বুঝতে পারছি যে আগামী 30 বছরে কেন আগামী 100 বছরেও আমাদের দেশের অবস্থা ভালো হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমরা এখনো সেরকম ভাবে মানে কি বলবো আন্তরিক প্যাট্রিয়টিক সিটিজেনশিপই তো তৈরি করতে পারছি না, সিটিজেনই তো তৈরি করতে পারছি, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা এত বাজে যেখানে শুধু আমরা মানিটারি বিষয়গুলোকে শেখাই, যেখানে একজন ডাক্তার হয়েও সে প্রশাসনে যেতে চায়, একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়েও সে প্রশাসনে যেতে চায়, একজন সিভিল ইঞ্জিনিয়ার হয়েও সে প্রশাসনে যেতে চায়। প্রশাসনে আছেটা কি বলো? তাহলে যে ডাক্তার সারা বাংলাদেশে ফার্স্ট হলো, তাই তো, সে যদি প্রশাসন লেভেলে এসে মানে তার কথা ছিল মানুষের পেট কাটা, তাকে সুস্থ করা, সে এখন মানুষের মাথা কাটা দেখতে যাচ্ছে, বলো তাহলে হবে? যে প্রশাসনের কাজ হচ্ছে একটা কেরানিক কাজ, আর যে ডাক্তারের কাজ হচ্ছে একটা উন্নত পেশা, মানুষের জীবন বাঁচানো, সেই ডাক্তারি পেশা ছেড়ে এসে মানুষ প্রশাসনের দিকে ঢুকতেছে। বলো আমরা তাহলে কোথায় গিয়ে দাঁড়িয়েছি? হ্যাঁ বুঝতে পেরেছো? একজন শিক্ষক যে শিক্ষা নিয়ে কথা বলে তার কোনো মর্যাদা নেই, তার কোনো ক্ষমতা নেই, আছে ওই প্রশাসনের একজনের। ঠিক আছে, তো যার কাজই হচ্ছে ওই কি জাস্ট আইন ল এগুলো নিয়ে কথা বলা, যেটা হচ্ছে একটা ক্ল্যারিক্যাল কাজ, একটা প্রশাসনিক কাজ, মানে একটা মানে কি টেবিল চেয়ারের কাজ। বুঝতে পারছো? ডাক্তারের কাজ টেবিল চেয়ারের কাজ না, শিক্ষকতার কাজ টেবিল চেয়ারের কাজ না, একজন ইঞ্জিনিয়ারের কাজ টেবিল চেয়ারের কাজ না। তার দেশের উন্নয়নের জন্য একটা সুন্দর সিস্টেম তৈরি করা, সেটা কম্পিউটার ইঞ্জিনিয়ার হলে একটা কম্পিউটার সিস্টেম তৈরি করবে, সিভিল ইঞ্জিনিয়ার হলে আমাদের দেশের বসবাসের জন্য একটা সুন্দর বিল্ডিং ব্যবস্থা তৈরি করবে, ডাক্তার হলে পরে ভালো চিকিৎসা ব্যবস্থা তৈরি করবে। সেগুলো না, আমরা সবাই ঘুরে ফিরে ওই প্রশাসনের দিকে যাচ্ছি। তাহলে ভবিষ্যতে এমন সময় কি আসছে যে আমরা ওই ইভিলটাকে সিস্টেমেটিকলি অপোজ করতে পারবো, ধ্বংস করতে পারবো? আছে কি এরকম কিছু? কবি দেখতে পাচ্ছেন না, আমরাও দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো অতএব এই যে পয়েন্টগুলো লিখতেছি, এই এখনকার মানুষকে বুঝিয়ে লাভটা কি সেটা বলতে চাচ্ছি উনি। সুতরাং হ্যাভিং ডেল্ট দাস লং, দেখো এটা বলছে যে এরকম ভাবে অনেক সময় ধরে এই বিষয়গুলো আলোচনা করে, ডেল্ট উইথ মানে আলোচনা করা, হ্যাঁ, ডেল্ট দাস লং অন দ্য সাবজেক্ট এন্ড এইম অফ দিস পোয়েমস, I shall request the reader's permission
to appraise him of a few circumstances relating to their style in order, among other reasons, that he may not censure me for not having performed what I never attempted. অথবা আমি এখন রিডারদের কাছ থেকে একটু পারমিশন চাচ্ছি। দেখো, I shall request the reader's permission to appraise him of a few circumstances. অ্যাপ্রেজ মানে কি? সে যা সার্কামস্ট্যান্সের সাথে পড়েছে, তাই তো, যে কি কি ধরনের কবিতা সে পড়েছে, কি কি ধরনের স্টাইলে সে পড়েছে, সেগুলো একটু জানানো, যাতে আমি কি করতে পারি, যাতে আমি যখন বলবো তখন যাতে সে আমাকে সেন্সর না করে। হি মে নট সেন্সর মি, সমালোচনা না করে, ফর নট হ্যাভিং পারফর্ম হোয়াট আই নেভার অ্যাটেম্পটেড, মানে আমি যেটা কখনো চেষ্টা করি নাই সেটা যে আমি পারফর্ম করি নাই, এই জন্য যেন তারা আমাকে সমালোচনা না করে। মানে মূল কথা হলো আমি যেটা কখনোই করি নাই সেটার জন্য যাতে আমার রিডারেরা আমাকে কোনো সমালোচনা না করে, এটা আমি একটু রিডারের কাছে জানতে চাচ্ছি। দ্য রিডার উইল ফাইন্ড দ্যাট পার্সনিফিকেশন অফ অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস, একটু খেয়াল করো যে রিডারেরা অন্তত জানতে পারবে যে দ্য রিডার্স উইল ফাইন্ড দ্যাট পার্সনিফিকেশন অফ অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস রেয়ারলি অকার ইন দিস ভলিউম, যে আমি আমার পোয়েমে আমি কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে পার্সনিফাই করে উপস্থাপন করিনি। and are utterly rejected as an ordinary device to elevate the style and raise it to above prose, হ্যাঁ, এবং আমি পার্সনিফিকেশনটাকে মনে করি একটা অর্ডিনারি ডিভাইস, ঠিক আছে তো, বলছে কি and are utterly rejected, এবং পার্সনিফিকেশনকে আমি পুরোপুরি রিজেক্ট করেছি আমার কবিতা থেকে, কারণ কি as an ordinary device to elevate the style and raise it above prose, হ্যাঁ, যে একটা কবিতাকে প্রোজের উপরে তুলতে হলে এবং আমি যে স্টাইলে লিখবো সেই স্টাইলটাকে এলিভেট করতে হলে যে ধরনের ডিভাইস দরকার সেই অনুপাতে পার্সনিফিকেশন হচ্ছে খুবই অর্ডিনারি একটা ডিভাইস, এটা কখনোই আমার কবিতাকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারে না, ঠিক আছে তো। অতএব আমার রিডারেরা আমার কবিতা পড়লে দেখতে পাবে যে আমি কখনোই কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে পার্সনিফাই করি নাই, এবং এটা রেয়ারলি করেছি, মানে রেয়ারলি অকার ইন দিস ভলিউম। মাই পারপাস ওয়াজ টু ইমিটেট, বরং আমার উদ্দেশ্য হলো কি টু ইমিটেট অ্যান্ড অ্যাজ ফার অ্যাজ পসিবল টু অ্যাডাপ্ট দ্য ভেরি ল্যাঙ্গুয়েজ অফ মেন, পার্সনিফাই না করে বরং মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষাতেই আমার কবিতাগুলো বা লেখাগুলোকে লেখা এবং সেগুলোকে রিপ্রেজেন্ট করা, ঠিক আছে তো। মাই পারপাস ওয়াজ টু ইমিটেট, কি ইমিটেট করা, টু অ্যাডাপ্ট দ্য ভেরি ল্যাঙ্গুয়েজ অফ মেন, বুঝতে পেরেছ। অ্যান্ড অ্যাসিওরডলি সাচ পার্সনিফিকেশন ডু নট মেক এনি ন্যাচারাল অর রেগুলার পার্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ, এবং আমরা জানি মানুষের যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজে কখনোই পার্সনিফিকেশন ব্যবহার হয় না, পার্সনিফিকেশন কোনোভাবেই আসে না, আর যেহেতু আসে না সেই কারণে আমার কবিতাতেও পার্সনিফিকেশন আসবে। তাহলে কোন লিটারেরি টার্মসটাকে তিনি বাদ দিচ্ছেন তার রাইটিং থেকে, বলো। এবং দে আর ইনডিড আ ফিগার অফ স্পিচ, কারণ পার্সনিফিকেশন হলো এমন একটা ফিগার অফ স্পিচ অকেশনালি প্রম্পটেড বাই প্যাশন, যেটা মানুষের প্যাশন থেকে খুব একটা আসে না, এটা অকেশনালি আসে কিন্তু রেগুলারলি আসে না। and I have made use of them as such, তবে আমি কিছুটা ইউজ করেছি, but have endeavored utterly to reject them as mechanical device of style, আমি মাঝে মাঝে ইউজ করেছি, ওই যে যেহেতু অকেশনালি আসে ওই অকেশনালি আমি পার্সনিফিকেশন ইউজ করেছি, কিন্তু আমি মানে পুরো একটা মেকানিক্যাল ডিভাইস হিসেবে যে আমাকে রেগুলারলি ইউজ করতে হবে এইটাকে আমি পুরো রিজেক্ট করেছি। or as a family language which writers in meter seem to lay claim to by parts, দেখো প্রেসক্রিপশন, এবং অনেক রাইটার এটা কি করে প্রেসক্রাইব করে যে পার্সনিফিকেশন ইউজ করুক, আমি আসলে ইউজ করি না, কারণ কি আই হ্যাভ উইশ টু কিপ দ্য রিডার ইন দ্য কোম্পানি অফ ফ্লেশ অ্যান্ড ব্লাড, আমি পুরো মানুষকে ব্যবহার করেছি, আমি মানে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে ওই পার্সনিফাই করে ব্যবহার করি না, বরং আমি আমার রিডারদেরকে ফ্লেশ এবং ব্লাডের মানুষের কোম্পানি দেওয়ার চেষ্টা করেছি। and persuaded that by doing so, মানে by so doing I shall interest them, এবং আমি চেষ্টা করেছি ওই মানুষকে উপস্থাপন করে মানুষের সাথে যেন আমার রিডারদের একটা ইন্টারেস্ট তৈরি হয় সেটা চেষ্টা করেছি, আমি কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া নিয়ে আলোচনা করি না। others who pursue a different track will interest him likewise, কিন্তু অন্যদিকে যারা অন্য ট্র্যাক নিয়ে আলোচনা করবে তারা হয়তো আমার রিডারদেরকে অন্যভাবে ইন্টারেস্ট করার চেষ্টা করবে, আমি আমার মতো ইন্টারেস্ট দেওয়ার চেষ্টা করছি, ওরা ওদের মতো ইন্টারেস্ট দেওয়ার চেষ্টা করবে। যেমন একজন ফুটবলার ফুটবল খেলে ইন্টারেস্ট দেয়, আর একজন ক্রিকেটার ক্রিকেট খেলে ইন্টারেস্ট দেয়, তো আমি পার্সনিফিকেশন ছাড়াই ইন্টারেস্ট দেওয়ার চেষ্টা করছি, আর একজন হয়তো পার্সনিফিকেশন সহ ইন্টারেস্ট দেওয়ার চেষ্টা করবে, তবে আমি আমারটা দেওয়ার চেষ্টা করেছি। আই ডু নট ইন্টারফেয়ার উইথ দেয়ার ক্লেম, আমি তাদের ক্লেমের সাথে ইন্টারফেয়ার করতে যাচ্ছি না, বাট উইশ টু প্রিফার আ ক্লেম মাই ওন, বরং আমি আমার ক্লেমটাকে কি করার চেষ্টা করছি, প্রিফার করার চেষ্টা করছি। ওরা হয়তো বলতে পারে যে না, পার্সনিফিকেশন ব্যবহার করার কারণে আমার কবিতাটা আরো বেশি ইন্টারেস্টিং হয়েছে, আমি বলতে পারি যে আমার পার্সনিফিকেশন না ব্যবহার করার কারণে ইন্টারেস্টিং হয়েছে, অতএব আমি আমার মতো আলোচনা করছি।
তবে তিনি পার্সনিফিকেশন ব্যবহার করতে কি বলো আগ্রহী নন, তাই তো? বলছে দেয়ার উইল অলসো বি ফাউন্ড ইন দিস ভলিউমস, বলছে আমার এই কবিতার ভিতরে, এই ভলিউমের ভিতরে আরো কিছু বিষয় পাওয়া যাবে, লিটল অফ হোয়াট ইজ ইউজুয়ালি কল্ড পোয়েটিক ডিকশন, যেগুলোকে সাধারণত পোয়েটিক ডিকশন বলা হয় না, কিন্তু এগুলো আমার লেখাতে পাওয়া যাবে। কেমন? as much pains has been taken to avoid it is originally taken to produce it, মানুষ যেটা প্রডিউস করতে চেষ্টা করে আমি সেগুলোকে অ্যাভয়েড করতে চেষ্টা করেছি। পেইন মানে কি? মাস পেইন না মানে কি? প্রচুর পরিমাণে পরিশ্রম করে আমি এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করেছি, যেখানে মানুষ এগুলোকে প্রডিউস করার চেষ্টা করে। দিস হ্যাজ বিন ডান ফর দ্য রিজন অলরেডি অ্যালেজড, আমি কেন এগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করেছি সেগুলো অলরেডি আমি আগেই বলেছি। কি করার জন্য? টু ব্রিং মাই ল্যাঙ্গুয়েজ নিয়ার টু দ্য ল্যাঙ্গুয়েজ অফ ম্যান। তাহলে আমি পোয়েটিক ডিকশন যেগুলো রেগুলারলি ইউজ করে সেগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করেছি, পার্সনিফিকেশন বাদ দেওয়ার চেষ্টা করেছি, কারণ এগুলো মানুষের জীবনে আসে না, মানুষের কথাবার্তা এত ডিকশন এত পার্সনিফিকেশন তারা ইউজ করে না, যেহেতু করে না এই জন্য এগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমি চেষ্টা করেছি আমার ল্যাঙ্গুয়েজ গুলো হবে মানুষের ল্যাঙ্গুয়েজ, মানুষ যেভাবে কথা বলে, মানুষ যেভাবে চিন্তা করে, আমার কবিতার ভিতরে আমি সেই জাতীয় ভাষা ইউজ করব। কি কথা বুঝতে পেরেছ? হ্যাঁ, কি বোঝা গেল? অনেক বড়। And further, because the pleasure which I have proposed to myself to impart is a kind of very different from that which is supposed by many persons to be the proper object of poetry. আচ্ছা, একটু মিউট রাখো। Further, because the pleasure which I have proposed to myself to impart, তাহলে আমি যে প্লেজারটা দিব বলে প্রপোজ করেছি সেটা আবার অন্যদের থেকে একটু আলাদা, is a kind very different from, দেখো, that which is proposed by many persons, তাহলে অন্যরা যেভাবে প্লেজার দিতে চেয়েছে আমি প্লেজার দিতে চেয়েছি একটু ভিন্নভাবে, উইদাউট বিং কালপাবিলিটি পার্টিকুলার, অতএব আমি আলাদা করে বলতে চাচ্ছি না কারা কারা এরকম। I do not know how to give my reader a more exact notion of the style which it was my wish and intention to write, এবং আমি বলতে কি আমি চাচ্ছি আমার রিডারদেরকে একটু জানাতে, হ্যাঁ, যে আমি কিভাবে আসলে জানাবো আমার রিডারদেরকে যে কোন নোশনটাকে আমি আমার স্টাইলের ভিতর দিতে যাচ্ছি। হুইচ ইট ওয়াজ মাই উইশ, এটা আমার ইচ্ছা যে আমি একটু জানাই, কিন্তু আমি তো জানাতে পারছি না। দেন বাই ইনফর্মিং হিম দ্যাট আই হ্যাভ অল টাইমস এন্ডেভার্ড টু লুক স্টেডিলি অ্যাট মাই সাবজেক্ট। কনসিকুয়েন্টলি দেয়ার ইজ, আই হোপ, ইন দিস পয়েমস লিটল ফলসুড অফ ডেসক্রিপশন। আরেকটা জিনিস বলছে যে তার কবিতায় ফলসুড কম আছে, একটু দাগায় রাখবা, হ্যাঁ, যে তার কবিতার স্পেশালিটি কোনগুলো। পার্সনিফিকেশন বাদ দেওয়া, পোয়েটিক ডিকশন বাদ দেওয়া, ফলসুড অফ ডেসক্রিপশন বাদ দেওয়া, তাই তো? এইগুলোকে মানে তার কবিতাগুলো অন্যদের থেকে আলাদা কেন? and my ideas are expressed in language fitted to their respective importance, এবং আমি যে ল্যাঙ্গুয়েজ, আমার যে আইডিয়াগুলো সেগুলোকে এক্সপ্রেস করেছি সেই ল্যাঙ্গুয়েজে যেগুলো ওই সাথে ইম্পর্টেন্স। যখন আমি একজন কৃষকের কথা বলবো, কৃষক নিয়ে কবিতা লিখবো, তখন কি কৃষকের সাথে রিলেটেড যে ল্যাঙ্গুয়েজ সেইগুলো নিয়ে আমি আলোচনা করবো। যখন আমি একজন ফিশারম্যান নিয়ে কথা বলবো, তখন একজন ফিশারম্যানের সাথে রিলেটেড যে ল্যাঙ্গুয়েজ সেগুলো নিয়ে আমি কথা বলবো বা সেইগুলো দিয়ে আমি এক্সপ্রেস করবো, তাহলে সেটাকে তুলে ধরা সম্ভব। সামথিং মাস্ট হ্যাভ বিন গেইনড বাই দিস প্র্যাকটিস, আর এইভাবে করার মাধ্যমে কিছু অর্জন করি। as it is friendly to one property of all good poetry, namely good sense। দেখো, হ্যাঁ, যে গুড পোয়েট্রির একটা বড় প্রপার্টি হলো কি গুড সেন্স, আর এই গুড সেন্সটা, আচ্ছা একটু মিউট রাখো। রাবিনা কার নাম? রাবিনা মিউট করেন একটু, মিউট রাখো। হ্যাঁ, বলছে but it has necessarily cut me off from a large portion of phrase and figures of speech which from father to son have long been regarded as the common inheritance of poets। দেখো, অতএব তিনি কি করেছেন, যে নেসেসারিলি কাট অফ, তিনি বাদ দিয়েছেন লার্জ পোরশন অফ ফ্রেজেস এন্ড, আপনি মিউট করে দিন। নেটেও সমস্যা, সবকিছুতেই সমস্যা। হ্যাঁ, তোমরাও আচ্ছা, তাই বলছি কি, দেখো, যে আমার এই গুড সেন্সটাকে তুলে ধরতে গিয়ে আমি প্রচুর পরিমাণে ফ্রেজ বা ফিগার অফ স্পিচ বাদ দিয়েছি, যেগুলো ফাদার থেকে সান পর্যন্ত এ পর্যন্ত কমন ইনহেরিটেন্স অফ পয়েন্ট বলে মনে করা হতো। ঠিক আছে, তো যে এই যে ফিগার অফ স্পিচ ইউজ করা, এগুলো নাকি সেই প্রাচীন কাল থেকে চলে আসতেছে, কিন্তু আমি এসে এগুলোকে পুরোই বাদ দিয়েছি। ঠিক আছে, আই হ্যাভ অলসো থট ইট এক্সপেডিয়েন্ট টু রেস্ট্রিক্ট মাইসেলফ
স্ট্রিক্ট ফার্দার, দেখো আরো বেশি ফার্দার আমাকে রেস্ট্রিক্ট করতে হবে, যে আরো কিছু বিষয় আছে যেগুলো আমাকে বাদ দিতে হবে। হ্যাভিং অ্যাবস্টেইন ফ্রম দ্য ইউজ অফ ম্যানি এক্সপ্রেশন, যে অনেক এক্সপ্রেশন আছে যেগুলো আমি বাদ দিয়েছি। অ্যাবস্টেইন ফ্রম মানে কি, বাদ দেওয়া। ইন দেমসেলফ প্রপার অ্যান্ড বিউটিফুল, হয়তো এক্সপ্রেশন গুলো প্রপার বা বিউটিফুল তাদের নিজেদের ভিতরে, বাট হুইচ হ্যাভ বিন ফলসলি রিপিটেড বাই ব্যাড পয়েন্টস, কিন্তু যেগুলো ব্যাড পয়েন্টসরা বারবার কি করেছে, ফুলিশলি রিপিটেড করেছে। টিল সাচ ফিলিং অফ ডিসগাস্ট আর কানেক্টেড উইথ দেম, যতক্ষণ না পর্যন্ত এই ফিলিং গুলো ডিসগাস্টিং হয়ে গেছে, মানে একই বিষয় আলোচনা করতে 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 মানুষের মধ্যে একদম ডিসগাস্টিং ফিলিং তৈরি করেছে, কিন্তু আমি ওগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করেছি। অ্যাজ ইট ইজ স্কার্সলি পসিবল বাই এনি অ্যাক্ট অফ অ্যাসোসিয়েশন টু ওভার পাওয়ার, কারণ এগুলো যদি বেশি পরিমাণে ইউজ করে থাকি তাহলে হয়তো দেখা যাচ্ছে আমার ফিলিং গুলোকে, গুড সেন্সকেই ওভার পাওয়ার করে ফেলবে, গুড সেন্সটাকে নষ্ট করে ফেলবে, ঠিক আছে? তো এই কারণে আমি প্রচুর পরিমাণে যে ফিগার স্পিচ গুলো আগে মানুষ ইউজ করতো সেগুলো আমি এখন ব্যবহার করা বাদ দিয়েছি, মিটার টিটার বেশি ব্যবহার করা বাদ দিয়েছি, ঠিক আছে? তো এবং সবসময় চেষ্টা করেছি কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করা, বলো? কমন ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ অফ কমন মেন, তাই তো, অর্ডিনারি মেন। দেখো ল্যাঙ্গুয়েজ অফ মেন, হ্যাঁ বলছে টু ব্রিং মাই ল্যাঙ্গুয়েজ নিয়ার টু দ্য ল্যাঙ্গুয়েজ অফ মেন, এটাই ছিল আমার প্রধান উদ্দেশ্য এই সব কিছু করার। এই আবার কবে থেকে কি শুরু হলো, হঠাৎ হঠাৎ করে আউট হয়ে যাচ্ছে পিডিএফ, ঝামেলা হচ্ছে দিন দিন, ভালো তো হচ্ছে না, দিন দিন আরো খারাপ হচ্ছে সবকিছু। কি কিছু বোঝা যাচ্ছে? জি স্যার, এখন একটু জি স্যার। হয়ে যাচ্ছে। আচ্ছা, তো অনেকক্ষণ ধরে চিল্লাচিল্লি করলাম, তো আমি বোঝানোর চেষ্টা করছি। এখন তোমাদের একটু আমি শেষের দিকে কয়েকটা বিষয় দিব যেগুলো তোমরা একটু বলবে, যে কবিতার মধ্যে এত দরকার নেই। দেখো কিছু ছোট বড় আরো ইয়ে আছে, এখানে কিছু ছোট আছে, কিছু মানে পরবর্তী এগুলোতে কিছু কিছু জায়গায় একটু বড় ছাড়া সবই ছোট ছোট ইয়ে আছে, আইটেম আছে। তো যদি তোমাদের সম্ভব হয়, আগামীকালকেও হয়তো শেষ হবে না, মোটামুটি 4টা ক্লাস লাগবে এটা শেষ করতে, 2টা তো আজকে হলো। আমরা কতদূর পর্যন্ত পড়লাম আজকে? কারণ এখানে যেগুলো তো সব বড় বড়, 9 শেষ করেছি, 9 পর্যন্ত সবগুলো খুব বড় বড় আইটেম। 10 পর্যন্ত মোটামুটি অনেক বড়, তারপর থেকে ছোট ছোট আছে, দ্রুত হয়ে যাবে। তো আজকে এখানে রাখলাম। তাহলে যেটুকু পড়ানো হলো, বিশেষ করে যে যে জায়গাগুলো আমি দাগাতে বলেছি, হ্যাঁ, যে কি কি বাদ দিচ্ছেন, কি কথা বলছেন, হ্যাঁ, এগুলো একটু খেয়াল রাখবা, যাতে যখন আমরা আবার ওগুলোকে কোটেশনে দিব, হ্যাঁ, এই জায়গায় একটু খেয়াল রাখ, কিছু কিছু কোটেশন এখানে অ্যাড করতে হবে, অ্যাড করা হয়েছে, যেন তোমরা বুঝতে পারো যে কোথা থেকে কি পাওয়া গেছে। আর আমি নিজেই পিডিএফ এ যেগুলো দাগাইছি এগুলো একটু দাগাই রাখবা, এখান থেকে বিশেষ কিছু কথাবার্তাগুলো আছে। ওকে, তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকো, তাহলে আগামীকাল ক্লাসে কথা হবে। ওকে, গুড নাইট, বাই। গুড নাইট স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম।